হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। পরের দিন নিলয়েরা মেডিকেল কলেজের সামনে আসে। নেহাও আছে সাথে, ইভানা এসেছে। ওরা সবাই একটা বড় মাইক্রোর ভিতরে বসে আছে। নিলয় নেহাকে বলে, তোমাকে যেটা বলেছি সেটা করো। তুমি অ্যাডমিশনের জন্য যাবা সোজা সঞ্জয়ের অফিসে। ড্রেসটা হট পরে যাবা, অ্যাডমিশনের জন্য একটু গলে গলে পরবা। তার উপরে তোমার শার্টের বোতামে ক্যামেরা থাকবে। ও হ্যাঁ, তোমার শার্টের বোতামের ওপরে একটা বোতাম খোলা রাখবে, সঞ্জয় যেন দেখে পাগল হয়ে যায়। ঠিক আছে। নেহা গাড়ি থেকে নামলো। টাইট জিন্সের সাথে একটা কালো শার্ট পরেছে, চুলগুলো ছেড়ে দেওয়া, শার্টের বোতামগুলো একটা খোলা আছে। নেহার বডি সব যেন বোঝা যাচ্ছে। স্টাইল করে হেঁটে মেডিকেল কলেজে প্রবেশ করলো। সবাই নেহার দিকে হাঁ করে তাকিয়ে আছে। গাড়ির ভিতরে বসে নেহার ক্যামেরার সাহায্যে সামনের সব কিছু দেখতে থাকে। নেহা হাঁটতে হাঁটতে সোজা মেডিকেল কলেজের চেয়ারম্যান সঞ্জয়ের অফিসে প্রবেশ করলো। সঞ্জয় নেহাকে দেখেই পুরো পাগল হয়ে যায়। বসা থেকে উঠে দাঁড়িয়ে লোকাতর দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে থাকে। নেহা সোজা গিয়ে সঞ্জয়ের গায়ের সাথে ধাক্কা দিয়ে বলে, স্যার আমার অনেক দিনের স্বপ্ন আমি মেডিকেলে পড়ব। আমার রেজাল্ট অনেক ভালো স্যার, কিন্তু বাবা গরিব হওয়াতে সেভাবে ভালো জায়গাতে পড়তে পারিনি স্যার। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, তাই আমি যেভাবে ইচ্ছে চললে ওনার কোনো সমস্যা নেই। আমি সাজতে পছন্দ করি। প্লিজ স্যার, আমার অ্যাডমিশন বিষয়টা একটু দেখুন। দেখো, তুমি তো দেখতে যথেষ্ট সুন্দরী। তোমার মতন সুন্দরী একজন মেডিকেল পড়লে দ্রুতই পাশ করবা। সব ক্লাসে তুমি ফার্স্ট হবা। তাই নাকি? তা কিভাবে স্যার? বলবো সব, কিন্তু মেডিকেলে এখন তার সিট খালি নেই। কিভাবে দিব বলো? আপনি পারবেন স্যার? কথাটা বলেই নেহা তার শার্টের উপরের অংশে আর একটু ফাঁকা করে দেয়। সঞ্জয় তাকিয়ে থেকে নেহার বুকের দিকে। নিলয় কোমর থেকে পিস্তল বের করে বুলেট লোড করে নিল। অর্পণা বলে, এই সঞ্জয় আজকে মরবে। সঞ্জয় নেহাকে এভাবেই দেখে আবার বলে, একটা সিট খালি করতে পারি তোমার জন্য, কিন্তু স্যার, আমার বাবা টাকা দিতে পারবে না, আর আমার পরিচিত কেউ নেই যে সুপারিশ করবে। আপনিই আছেন একমাত্র। প্লিজ স্যার, আমার স্বপ্নটা পূরণ করুন। আচ্ছা আচ্ছা, হয়ে যাবে। উপরতলায় 15 নম্বর রুমে যাও, আমি আসছি। নেহা রুম থেকে বের হয়। নিলয়কে কল করে নেহা। নিলয় রিসিভ করতে নেহা বলে, এবার কি করব? 15 নম্বর রুমে যাও। আমি শিওর সঞ্জয় এখন সাকিবকে ডাকবে। আর সব কিছু রেকর্ড করেছি, আমি আছি, চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে। নেহা 15 নাম্বার রুমে চলে যায়। রুমে ঢুকেই দেখে একটা সুন্দর নরম বিছানা। বেশ সুন্দরভাবে রুমটা সাজানো। নেহা ক্যামেরা দিয়ে সবকিছু রেকর্ড করে। সঞ্জয় সাকিবকে কল দেয়। স্যার, আজকে নতুন একটা মাল এসেছে। আপনি দেখলে পুরোই পাগল হয়ে যাবেন। আপনার জন্য পাখি বন্দি করে রেখেছি, জলদি আসেন। আপনার সারা রাত ঘুম হবে না দেখলে। তাই নাকি? তাহলে তো এখনই আসতে হয়, অপেক্ষা করো। সাকিব ফোন কেটে দিয়ে তার নিজের গাড়ি নিয়ে মেডিকেল কলেজের দিকে আসে। কিছু সময় পর সাকিব প্রবেশ করে। শিয়াম বলে, ভাই, ওই যে সাকিব গেল ভিতরে। নিলয় কোমরে পিস্তল গুজে নিয়ে মুখে একটা মাস্ক পরলো। নাক অব্দি ঢাকা মাস্কে নিলয়ে প্রবেশ করলো ভিতরে। সাকিব রুমে প্রবেশ করে। ওর লোকেরা দরজার সামনে দাঁড়িয়ে আছে। সাকিব রুমে এসে নেহাকে দেখে হাঁ হয়ে যায়। এত হট একটা মেয়েকে সে দেখতে পারবে কখনো ভাবেইনি। নেহাকে এক দেখাতেই নেহাকে কাছে পেতে মরিয়া হয়ে যায় সাকিবের মন। সাকিব কাছে যায় নেহার। সঞ্জয় বাধা দিয়ে বলে, স্যার, হাসতে ধীরে। সাকিব যেন ছটফট করতে থাকে। নেহাকে যেন তার পেতেই হবে। সঞ্জয় বলে, দেখো, তোমাকে মেডিকেল অ্যাডমিশন, তার উপর প্রতি বছর প্রথম হওয়ার জন্য প্রশ্ন, সার্টিফিকেট সব দিয়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। এত কিছুর জন্য মাত্র একটা শর্ত? সব কিছুতেই রাজি। বলেন কি করতে হবে আমার? বেশি কিছু না, সামান্য একটু আনন্দ দিতে হবে, এতে তুমিও আনন্দ পাবে। কি সেটা বলেন? সেটা হলো, এই যে আমাদের সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, সে হলো শিক্ষামন্ত্রীর শামীম ভাইয়ের ছেলে সাকিব। তার সাথে বিছানায় সময় কাটাতে হবে। যখনই সে ডাকবে তার সাথে থাকতে হবে। রাজি থাকলে বলো। ব্যাস এতটুকু? আমি রাজি, কিন্তু প্রমাণ কি আমাকে অ্যাডমিশন দিবে সেটার?
আমার সামনের সব পেপারস রেডি করে সাইন করে দিন, তারপরে শর্তে রাজি আমি। বাহু, তুমি তো দেখি ভালোই চালু। সঞ্জয় জলদি করেন। সব পেপার রেডি করেছি, কাজ শুরু করেন। সঞ্জয় পেপারস রেডি করে। সাকিব এসে নিহার গায়ে হাত দেয়। গা থেকে শার্টের বোতাম খুলতে থাকে সে। নিলয় এগিয়ে আসে। দরজার কাছে 4 জন দাঁড়ানো। নিলয় এগিয়ে আসতেই রতন নামে ছেলে বলে, ওই কোথায় যাচ্ছিস? এখান থেকে যা। রুমে যাব। যেতে পারবি না, যা বলছি এখান থেকে। নিলয় পিস্তল বের করে। রতনের পেটে গুলি করে সে। কোনো শব্দ হয় না গুলি চলার। সাইলেন্সার লাগানো পিস্তলের মাথায়। রতন গুলি খেয়ে বলে, কে তুই? কার গায়ে হাত তুলেছিস? আমাদেরকে চিনিস? নিলয় মুখ থেকে মাস্ক খুলল। সবাই ভয়ে তখন সরে যায়। একসাথে বলে ওঠে, নিলয়, গ্যাংস্টার নিলয়। ভয়ে লোকগুলো পালিয়ে যায়। নিলয় দরজায় কড়া নাড়ে। ইভানা মেডিকেল কলেজের ভিতরে এসে ভিডিও করে বলে, আমরা আজ এসেছি মেডিকেল কলেজে। আমার পাশে যে মেয়েটাকে দেখছেন তার নাম জেসমিন। তাকে শিক্ষামন্ত্রীর ছেলে সাকিবও মেডিকেল কলেজের চেয়ারম্যান অ্যাডমিশনের নামে তাকে বাজে অফার করে। সে রাজি না হতে তাকে মারধর আর ধর্ষণ যোগ্য চালায়। আমাদের কাছে প্রমাণ আছে, আমার কাছে কিছু ভিডিও ফুটেজ আছে। জানতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ইভানা জোনায়েদ, হাসনাইন স্টোরি, ঢাকা মেডিকেল কলেজ। ইভানা এরপর নিহার করা সেই গোপন ভিডিও আর সব কিছু টিভিতে দেখিয়ে দেয়। খবরটা অতি দ্রুত শিক্ষামন্ত্রীর কাছে চলে যায়। ওদিকে নিহার গা থেকে শার্ট খুলতে থাকে সাকিব। এমন সময় দরজায় বিরাট জোরে ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পায়। আবার তখনই সাকিবের ফোনে কল আসে। তার বাবা শামিনের কল আসে, কিন্তু সাকিব কল কেটে দেয়। সে যে নিহাকে যা যা বলেছে সবকিছু টিভিতে চলছে। নিহা প্রশ্ন করে, আচ্ছা সাকিব স্যার, আপনি কি খালি আমার সাথেই এমন করছেন? অন্য কোনো মেয়ের সাথে করেছেন নাকি? মানে আমার আবার আনারই পছন্দ না, ভালো খেলতে পারবে এমন দরকার। আরে সঞ্জয় সাহেব, এই মেয়ে বলে কি? শোনো, বিগত 10 বছর ধরে আমি আর সঞ্জয় মিলে কম করে হলেও 1000টা মেয়েকে ধর্ষণ করেছি। 1000টা মেয়েকে বিছানায় নিয়ে সময় কাটিয়েছি। নতুন আসছো তো তাই জানো না কিছু। কি বলেন? এতগুলো মেয়েকে ধর্ষণ করেছেন? তারা পুলিশের কাছে যায়নি? গেছিল, কিন্তু থানায় ওসিকে তো টাকা দিয়ে নিজেদের হাতে রেখেছি। আর কেউই বা কি বলবে? সব কিছুর ভিডিও আমার কাছে থাকে। আমার কোনো সমস্যা হবে না তো? হবে না, আমার কথা মতো চললে কিছু হবে না। নিহার গোপন ক্যামেরায় সাকিবের সব কথা রেকর্ড হয়। সেটাই লাইভ চালানো হয়েছে টিভিতে। দরজায় তখনও কড়া নাড়ানোর শব্দ শোনা যায়। সাকিব বিরক্ত হয়ে বলে, দেখুন তো কি হয়েছে। আমার গার্ডরা ছাড়া তো নক করবে না কেউ। হয়তো তারা খুলুন, কি বলে শুনুন। সঞ্জয় এগিয়ে আসে। ইভানা ততক্ষণে নিলয়ের পিছনে এসে দাঁড়িয়েছে। সঞ্জয় এসে দরজা খুলতেই দেখি ইভানা দাঁড়িয়ে, হাতে ক্যামেরা। সঞ্জয় ভয়ে দৌড়ে সাকিবের কাছে আসে। সাকিব তখন নিহাকে জড়িয়ে ধরে রেখেছে। সঞ্জয় দৌড়ে এসে বলে, স্যার ছাড়ুন ওকে। কি হয়েছে, ভয় পাচ্ছেন কেন? দরজার সামনে টিভি রিপোর্টার ইভান এসেছে। কি, সে এখানে কেন? গার্ড কোথায়? জানি না। ওই শালারে ভিতরে নিয়ে আসুন, একসাথে আজ দুটোকে খাবো। সাকিব কথা শেষ করতেই ইভানা ভিতরে প্রবেশ করলো। হাতে তার ক্যামেরা। ইভানা সবকিছু লাইভ করছে। ইভানা বলে, নেহাকে ছাড় বলছি। ইভানা যে, আসো ভিতরে। জেসমিনের সাথে কি কি করেছিস? জেসমিনকে? কত মেয়ের সাথেই তো কত কিছু করেছি। সঞ্জয় সাহেব, ইভানার সাথে ক্যামেরা নিয়ে নেন, বাকিটা আমি দেখছি। সাকিব এগিয়ে যায়। পিছন থেকে নিহা সাকিবের হাত ধরে। সাকিব ঘুরে বলে, মামুনি, তোমার সাথে এখন নয়, পরে খেলবো। তুমি এখন যাও, হাত ছাড়ো। নেহা হাত ছাড়ে না। সাকিব জোরাজুরি করে। সাকিব বলে, কি ব্যাপার, আমার হাত ছাড়ো বলছি। শালা জানোয়ার, তোর হাত। কথাটা বলে নেহা সাকিবের হাত মোচড় দিয়ে ঠাস করে ভেঙে দেয়। সাকিব চিৎকার করে কাঁদে, গার্ড বলে চিল্লায়। তখন নিলয় ভিতরে প্রবেশ করে। সাকিব আর সঞ্জয় নিলয়কে দেখে ভয়ে চুপ হয়ে গেল। এতক্ষণে শামীম সাহেব চলে এসেছে মেডিকেল কলেজে। সাথে অনেকগুলো পুলিশ সিকিউরিটি গার্ড আছে। মেডিকেল কলেজে এতক্ষণ পুরো ভিড় জমে গেছে। সিয়ামের কাছেই দাঁড়িয়ে আছে জেসমিন আর তার বাবা। শামীম গাড়ি থেকে নেমেই জেসমিনকে দেখে। জেসমিন দিকে এগিয়ে আসে সে। পিছনে ওর লোকরাও আছে, কিন্তু ওর লোকেরা এসে জেসমিনের কিছুই বলার সুযোগ পাচ্ছে না, কারণ ওরা জানে জেসমিন নিলয়ের লোকের সাথেই দাঁড়িয়ে আছে।
কিন্তু নিলয়ের লোক এখানে কেন? শামীম জানে না এখানে নিলয় এসেছে। নিলয় ভিতরে প্রবেশ করেছে। নিলয়কে দেখে সঞ্জয় আর সাকিব ভয়ে চিৎকার করে না। নিলয় দরজা আটকে দেয়। ইভানা ক্যামেরা বন্ধ করে নেহার দিকে ভালো ড্রেস বাড়িয়ে দেয়। নেহা ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসলো। নিলয় সোফাতে বসে। তারপর এদের দুজনকে কি করব বলো? মেরে ফেলেন। না না, মারবেন না, আমাকে মাফ করে দিন, আর কখনো এমন ভুল করব না। এমন করার সুযোগ পাবি না রে। কি করব? পেয়েছি। সবগুলোর গা থেকে কাপড় খুলে নাও। ওই তোরা ভিতরে আন্ডারপ্যান্ট পরেছিস তো? পড়েছি। গুড। ওরা তিনজন মিলে ওদের সব কিছু খুলে নেয়। ছোট হাফ প্যান্ট পরে আছে। ওদের দুজনেই নিলয় বাইরে বের করে আনে। মেডিকেল কলেজের মাঝখানে নিলয় এনে ওদের দুজনকে দাঁড় করায়। দুজন মাথা নিচু করে নেয়। স্বামী সাহেব ভয়ে কিছু বলতে পারে না, কারণ নিলয় সেখানে উপস্থিত। জেসমিনকে ডাকে নিলয়। নিলয় উঁচু জায়গাতে উঠল। পাশে জেসমিন দাঁড়ানো। নিলয় বলে, এই মেয়েটা প্রথম বর্ষে ভর্তি হতে চেয়েছিল। স্বপ্ন ছিল সে ডাক্তার হবে, তার বাবার পাশে দাঁড়াবে। কিন্তু এখানে অ্যাডমিশন নিতে হলে উপর মহলে কল করা লাগবে, নয়তো টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হবে। সেটাও যদি না থাকে, আর তোমরা যদি মেয়ে হও, তাহলে ওদের সাথে বিছানায় সময় কাটাতে হবে। যদি সেটা না পারো, ওরা জোর করে তোমাকে ধর্ষণ করবে। আর লজ্জা বা ভয় নয়, কার সাথে এমন হয়েছে এগিয়ে আসো। আজকে তোমাদের সামনে ওরা দাঁড়িয়ে, তোমরাই ওদের শাস্তি দাও। শাস্তি এমন হবে যেন কেউ দ্বিতীয়বার এমন না করতে পারে। আসো তোমরা, তোমাদের জন্য আজ ওরা এত দূরে এসেছে। পুরো মেডিকেল কলেজ তখন চুপ। কেউ কোনো কথা বলছে না। নিলয়ের দিকে সব ক্যামেরা। নিলয় সবার দিকে তাকিয়ে। কেউ সাহস পাচ্ছে না এগিয়ে আসার। লজ্জা ভয় সব মিলিয়ে কেউ কথা বলছে না। নিলয় জসমিনের দিকে তাকায়। জেসমিন এগিয়ে যায়। কোমরে ওড়না পেঁচিয়ে পা থেকে হিল জুতো খুললো। তারপর হিলের গোড়া দিয়ে সাকিব আর সঞ্জয়কে পিটাতে থাকে। গায়ে যতক্ষণ শক্তি ছিল সবটা দিয়ে মারতে থাকে জেসমিন। একটা সময় হাঁপিয়ে যায় সে। কাঁদতে থাকে জেসমিন। মুখে থুতু দেয় ওদের। ঠিক তখনই আরেকটা মেয়ে এগিয়ে আসে। সে চিৎকার করে বলে, আমার সাথেও এই জানোয়ারগুলো এমন করেছে। মেয়েটা একইভাবে ওদেরকে জুতো দিয়ে মারতে থাকে। এবার অনেক মেয়ে এগিয়ে কাজ শুরু করে দেয়। জেসমিনের পাশে এসে দাঁড়ায় সব মেয়েরা। জেসমিন খুশিতে কাঁদতে থাকে। মেয়েরা তাদের দুজনকে গণপিটুনি দিতে থাকে। শামীম আসে নিলয়ের কাছে। নিলয়কে বলে, নিলয়, ওরা আমার ছেলেকে মেরে ফেলবে, প্লিজ ওদের সরে দিতে বলো। নিলয়, সাকিব মরে যাবে, কথা শোনো প্লিজ। আপনি চলে যান, নয়তো থেকে যান। ছেলের লাশ নিয়ে যেতে হবে তো। নিলয়, তুমি কিন্তু কাজটা ঠিক করছো না, কিছু করো, আদরের ছেলে সে। আদরের ছেলে আর কাজটা ভুল করছি। ঠিক আছে, দেখি কি করবেন। নিলয়, আমি তোমাকে মেরে ফেলবো, দেখে নিও। শামীম চলে যায় সেখান থেকে। ওর লোকদের রেখে যায়। গণপিটানি খেতে খেতে সাকিবেরা মারা যায় সেখানে। নিলয় শামীমের লোকদের বলে সাকিবদের লাশ নিয়ে যেতে। জেসমিনকে নিলয় মেডিকেল কলেজে ভর্তি করে সেখান থেকে বের হয়। অর্করা চলে যায়। নেহা নিলয় রেস্টুরেন্টে আসে। খাবার অর্ডার দিতে যাবে, তখনই ইভানা আসে। নিলয়, আমি জয়েন হতে পারি? হ্যাঁ, শিওর। নিলয়ের পাশে এসে বসে ইভানা। নেহা সামনে বসা। ইভানা তার ফোন বের করে বলে, নিলয় আসেন, একটা সেলফি তুলি। এখন? হ্যাঁ। আচ্ছা। এত দূরে কেন? আইটু ক্লোজ হয়ে বসেন। আরও? হ্যাঁ। ইভানা নিলয়ের কাঁধে হাত রাখে, সেলফি তোলে। নেহা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওদের দুজনের দিকে। রাগে টিস্যু পেপার হাতের মধ্যে নিয়ে কচলাতে থাকে। কিন্তু নেহার রাগের কারণ কি? নিলয় যা খুশি করবে, এতে তার কি আসে যায়? খাবার চলে আসে, বিরিয়ানির সাথে রোস্ট। তিনজনে খেতে বসে। ইভানা বলে, আমি তো তেমন একটা আলু খাই না। কোনো ব্যাপার না, আমাকে দিয়ে দাও। আমি তো আবার চর্বিযুক্ত মাংস খাই না। আচ্ছা, আমি খাই, আপনি আমাকে মাংসগুলো দেন। দুজনে নিজেদের খাবার চেঞ্জ করে। নেহা না খেয়ে ওদের কাহিনী দেখতে থাকে। নিলয় নেহার দিকে তাকায়। নেহা কপাল কুঁচকে তাকিয়ে আছে। নেহা যে রেগে আছে সেটা নিলয় বুঝতে পারে। নিলয় বলে, কি ব্যাপার পুলিশ অফিসার, খাচ্ছ না যে? কিছু লাগবে? না, ক্ষুধা নেই আমার। কেন? তখন তো বললে অনেক ক্ষুধা লেগেছে। এখন নেই। কি হয়েছে? নিলয়, জোর করে কি আছে? উনি হয়তো এখন খাবে না, এতবার বলার কি আছে? সেটাই, তোমরা খাও। নিলয় আর ইভানা খেতে থাকে। ইভানার বিরিয়ানি কম হতেই নিলয় আবার বেড়ে দেয়। নেহা আর সহ্য করতে পারে না।
নেহা নিজ হাতে সব বিরিয়ানি নিজের প্লেটে নিয়ে খেতে থাকে। নিলয় আর ইভানা অবাক হয়ে যায়। রেস্টুরেন্ট থেকে বের হয় তিনজন। বিল ইভানাই দিয়েছে। ইভানা চলে যাবে, নিলয়ের কাছে আসলো সে সময়। এই আপনার ঠিকানা দেন তো, একদিন যাবো বেড়াতে। ওই যে এমপি আদনান সাহেবের বাসাটায় আমি থাকি, সেখানে ভাড়া থাকি, আসবা, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, পৌঁছে গিয়ে কল করবেন। ইভানা চলে যায়। নিলয় নেহাকে ডাকে। নেহা কোনো উত্তর দেয় না। নিলয় গাড়িতে গিয়ে বসলো। নেহা কথা না বলে পাশে গিয়ে বসে। নিলয় গাড়ি চালাতে থাকে। নেহার এত রাগ কেন হচ্ছে বুঝতে পারছে না। ইচ্ছে করছে নিলয়ের গালে ঠাস ঠাস করে কতগুলো চর বসিয়ে দিতে, কিন্তু সেটাও পারছে না। কেমন যেন লাগছে ওর কাছে। নিলয় কোনো কথা বলল না। বেশ কিছু সময় পর নেহা বলল, তুমি ওই মেয়েটাকে মিথ্যে কেন বলেছো? কিসের মিথ্যে? তুমি আমাদের বাসায় ভাড়া থাকো। ও এটা, তা কি সত্যি কথা বলতাম নাকি? হ্যাঁ বলতে। পাগল নাকি? যেখানে সম্পর্কেরই নাম নেই সেখানে বলবো কিভাবে যে আমি সে বাড়ির জামাই? থাক না, সবাইকে সব জানানোর কি দরকার? যে সম্পর্ক এমনিতে বেশি দিন থাকবে না সে সম্পর্কে পরিচিত করানোর কোনো দরকার নেই। নেহা কোনো কথা বলল না। দীর্ঘ এক শ্বাস বের হলো। নেহা নিজেই বুঝতে পারছে না সে কেন এভাবে কথা বলছে নিলয়ের সাথে। ভাই আমি নিলয়কে মারবই মারবো, আমার ছেলেকে সে মেরে ফেলেছে। আকাশের সামনে এসে শামীম কথাটা বলল। হাবিবও আছে সেখানে। 3 মন্ত্রী একসাথে হয়েছে। শামীম বলল, ভাই যত টাকা লাগুক কিলার ভাড়া করে আনা হোক, আমি নিলয়ের লাশ দেখতে চাই ভাই। নিলয় যেন রাস্তায় পড়ে মরে থাকে। আরে ঠান্ডা হও, নিলয়ের লোকেদের মধ্যে খুব দ্রুতই একজন মারা যাবে। কিলার তো আছেই রাজের কাছে, রাজ নিয়ে আসছে একটা কিলারকে, সে তার প্ল্যান মতো কাজ করবে। জলদি করতে বলেন, নিলয় আমার ছেলেকে মারছে, আমার মাথা কাজ করছে না। আর শালা মিডিয়া পড়েছে পেছনে। ধুর, আমার মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, আমার মেডিসিন বিজনেসও বন্ধ করে দিয়েছে নিলয়। ভাবতে দাও, কাজ হয়ে যাবে। আকাশ রাজকে কল করে সবটা বলল। তার শুভ্রকে জানিয়ে দেয় কি করতে হবে। শুভ্র আজকে রাতেই মাসুমকে মারার সব প্ল্যান সাজিয়ে নিয়েছে। নিলয়ের কাছের লোক মরে গেলে নিলয় অনেকটা দুর্বল হয়ে যাবে। সেটা নিলয়কে শেষ করতে অনেক কাজে আসবে। আর এইসব কাজের জন্য শুভ্র সব কিছু করবে, কারণ শুভ্রের ভিতরে গ্যাংস্টার হওয়ার বাসনা আছে। কি অদ্ভুত জীবন! আন্ডারওয়ার্ল্ড এমন একটা জায়গা যেখানে একটাই বস থাকবে, আর সেটা হলো নিলয়। কিন্তু অন্যদেরও তো বস থাকার ইচ্ছা আছে, তাই তারা সবাই মিলে নিলয়কে সরাতে চায়। দেখা যাক সামনে কি হতে যাচ্ছে। শিয়াম জেসমিনকে তার বাসায় রেখে ফিরছিল। আর সারাদিন ওরা একসাথে ছিল। শিয়াম আর জেসমিনের ভিতর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। শিয়াম বাইক নিয়ে বের হয়েছে। শিয়ামের ফোন বাজতে থাকে। শিয়াম ততক্ষণে নির্জন রাস্তায় চলে এসেছে। শিয়াম বাইকটা সেই নির্জন রাস্তার একপাশে রাখলো। মানুষের কোনো আনাগোনা নেই, তবে মাঝে মাঝে 2-1টা ট্রাক যেতে দেখা যায়। এছাড়া কোনো গাড়ি নেই রাস্তায়। শিয়াম পকেট থেকে ফোন বের করে, তাকিয়ে দেখে জেসমিন ফোন করেছে। শিয়াম ফোনটা রিসিভ করে। জেসমিন বলে, চলে গেছো বাসায়? না, রাস্তাতেই। কিছু হয়েছে? আসলে মনটা কেমন করছে। আমি যে ধর্ষিতা, আমাকে কি তুমি গ্রহণ করবে? সব তো বলেই আসছি, আমার কোনো সমস্যা নেই। দিন শেষে আমরা সবাই মানুষ। একজন অন্যের বিছানাতে শুয়ে থাকা গার্লফ্রেন্ডের থেকে ধর্ষিতা অনেক অনেক ভালো, কারণ তার মনে একজনের প্রতি ভালোবাসা থাকে। তুমি অনেক ভালো শিয়াম। ওরা দুজন ফোনে কথা বলছে। হঠাৎ শিয়ামের গা ঘেঁষে একটা বাইক বেশ দ্রুত গতিতে চলে যায়। শিয়াম চিৎকার করে বলে, ওই শালা জানোয়ার! বাইক যেন উড়ে চোখের সামনে থেকে চলে যায়। জেসমিন জিজ্ঞাসা করা কি হয়েছে। ঠিক তখনই আরও একটা বাইক ওর আরও ক্লোজ হয়ে সামনের দিকে চলে যায়। শিয়াম এবার রেগে গাড়ি দিয়ে উঠল। জেসমিন তাকে শান্ত হতে বলে। 1 মিনিট পর আবার উল্টো দিক থেকে সেই দুটো বাইক একসাথে শিয়ামের কাছে এসে দাঁড়ায়। শিয়ামকে কিছু না বলে ওরা 4 জন নিজেদের মধ্যে কথা বলতে থাকে। ভাই মাঝে মাঝে ইচ্ছে করে সামনে যাকে পাবো তাকে মেরে ফেলবো। তাহলে দেরি কেন? কিন্তু কেউ তো নেই। ওই তো একটা ছেলে আসছে, চল ওটাকে দিয়েই শুরু করি। শিয়াম ফোনটা পকেটে রেখে জেসমিন তখনও বলে। শিয়াম কোমর থেকে পিস্তল বের করে এগিয়ে আসে 4 জন ছেলের দিকে। 4 জনের মাথায় হেলমেট। শিয়াম যে বলে, তোরাই তো আমার গায়ের কাজ দিয়ে বাইক নিয়ে গিয়েছিলি, তাই না? গাড়ি থেকে নাম, তোরা কাকে মারবি দেখাচ্ছি। সামনে বসে থাকা একটা ছেলে তার মাথা থেকে হেলমেট খুলল। সিয়াম সেই ছেলেটার দিকে তাকিয়ে থাকে, কারণ ছেলেটাকে সিয়াম খুব ভালো করেই চেনে।
ছেলেটা হলো শুভ্র। সিয়াম শুভ্রকে দেখেই বলে, শুভ্র তুই? হ্যাঁ রে, আমি শালা বরফের চামচা। ঠিকভাবে কথা বল শুভ্র, নিলয় আমাদের বড় ভাইয়ের মতোই। শোন সিয়াম, তোকে একটা কথা বলি, নীলের সাথে থেকে কি পেয়েছিস? টাকা, বাড়ি, গাড়ি, ক্ষমতা কিছুই না। দিন শেষে নীলে তোদেরকে ব্যবহার করে যায়, এখনো যাচ্ছে। তোরা তো বোকা। আমার সাথে কাজ করবি, তোকে সব কিছু দেব, নারী, টাকা, ক্ষমতা। আমরা এখানে একটা গ্যাং হব, যেখানে আমাদের একজনকে নয়, গোটা টিমকে ভয় পাবে পুরো পৃথিবী। তোর কি মনে হয় আমি তোর কথাতে রাজি হব? গাধা। নিলয় ভাই যদি আমাকে না খেতেও দেয়, তবুও আমি নিলয় ভাইয়ের সাথে থাকবো। তোর মতো বিশ্বাসঘাতকের সাথে হাত মেলাবো না। হাতে পিস্তল নিয়ে বেশি কথা বলছিস, তোকে মারতে আমার 5 মিনিটও লাগবে না। তাই নাকি? সিয়াম কথাটা বলে ওদের মধ্যে থাকা একটা ছেলেকে শুট করে। ছেলেটা সেখানেই মারা যায়। শুভ্র গাড়ি থেকে নামে। শুভ্রের হাতে একটা চিকন স্ক্রু ড্রাইভার, সেটা শক্ত করে ধরে সিয়ামের কাঁধে ঢুকিয়ে দেয় সে। সিয়াম চিৎকার করে ওঠে। শুভ্র একটা ছুরি নিয়ে সিয়ামের ডান হাতে অনেকবার অনেক জায়গাতে ঢোকাতে ও বের করতে লাগলো। শেষ ছুরিটা নিয়ে সিয়ামের বাম পায়ের রানের উপর জোরে ঢুকিয়ে দেয়। সিয়াম পড়ে যায় রাস্তার উপরে। হাত থেকে পিস্তল ফসকে দূরে গিয়ে পড়ে। সিয়ামের গা থেকে অনেক রক্ত বের হচ্ছে। শুভ্র নয়নকে ডাকে। নয়ন এসে সিয়ামের হাতে আর্মার ডেস্ক দেয়। সেটা সিয়ামের মুখের উপরে ছুঁড়ে মারে। শুভ্র বলে, এখন সময় আছে, আমার সাথে কাজ করবি। মরে যাব, কিন্তু নিলয় ভাইয়ের সাথে বেইমানি করব না। তোর এই নিলয় প্রেম আমার ভালো লাগে না রে, আমি পাগল হয়ে যাব। আমি কি করবো রে? এত কষ্ট দিচ্ছি, তবুও তোর জীবন থেকে নীলের ভালোবাসা বড় হয়ে গেল। কি যেন মেয়েটার নাম? ও জেসমিন। সারাদিন আজ করলি, বেশ কয়েকদিন ধরে জেসমিনকে ডেট করছিস। তার ভালোবাসাটার কথা একটু ভাব রে ভাই। আমাকে মেরে ফেল শুভ্র, না হলে আমি বেঁচে থাকলে তোর কথা যদি নিলয় জানতে পারি, তুই যেখানেই থাকিস না কেন, নিলয় ভাই তোকে মেরে ফেলবে। সে আমার চুলটাও চিনতে পারবে না। তোকে ভাবছিলাম বাঁচিয়ে রাখবো, কিন্তু নীলের কথা বললি। তোকে আমি এমনভাবে মারবো যে নিলয় তোর লাশ থেকেও ভয় পাবে, চিনতেও পারবে না। তোর সাহস আছে? আমাকে মেরে নিলয়কে বল যে তুই মেরেছিস। সিয়াম, আমাকে রাগাবে না। শালা লুজার। সিয়াম। শুভ্র মাটিতে বসলো। আর্মারটা সিয়ামের মুখ আর গলার সাথে চেপে ধরে। সিয়ামকে পেছন থেকে হাত দিয়ে গলা চেপে মাটিতে শুয়ে পড়ে। সিয়াম হাত পা ছড়াছড়ি করতে থাকে। শুভ্র সিয়ামের মুখটা ঢেকে দেয়, গলা চেপে ধরে রাখে। 1 মিনিট ছুটাছুটির পর সিয়ামের হাত পা নীরব স্তব্ধ হয়ে যায়। শুভ্র ছেড়ে দেয় তাকে। শুভ্র ওদের লোকেদের বলে, আগুন আর কেরোসিন নিয়ে আয় যা। ঠিক আছে বস। ওরা চলে যায়। শুভ্র সিয়ামের রক্ত দিয়ে ওর পাশে লিখে দেয়, ওয়ান নাইট গ্যাং। শুভ্র সিগারেট জ্বালায়। সিগারেটের ধোঁয়াগুলো আকাশের দিকে ছাড়তে থাকে। কিছু সময় পর ওর লোকেরা আসে। শুভ্র সিয়ামের উপরে কেরোসিন ঢেলে দেয়, তারপর আগুন জ্বালিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। সিয়ামের গা থেকে জ্বলা আগুনে শুভ্র সিগারেট জ্বালালো। নয়ন সিয়ামের বাইকটাও লাশের পাশে রেখে দেয়। মুরাদ সিয়ামের ফোনটা বাইকের পাশে ফেলে রেখে শুভ্র চিৎকার করে বলে, আমি হবো দ্য গ্যাংস্টার ইন দ্য আন্ডারওয়ার্ল্ড। আন্ডারওয়ার্ল্ড হবে আমার। ওয়ান নাইট গ্যাং চালাবে পুরো দেশ। আমাকে সবাই ভয় পাবে। নিলয়, আমি তোকে মারবই। ওরা সেখান থেকে চলে যায়। সিয়ামের লাশ পড়ে গেছে। ফোনে জ্যাসমিন সিয়াম সিয়াম করে ডেকে চলেছে, কিন্তু সিয়াম আর নেই। সিয়ামের কোনো সারা শব্দ পাচ্ছে না সে, কিন্তু জ্যাসমিন সবকিছুই শুনেছে। কে সিয়ামকে মেরেছে জ্যাসমিন জানে। নিলয়ের সাথে নেহা কথা বলেনি। নিলয়কে নেহা এড়িয়ে চলছে, আর নিলয় নেহাকে বারবার ইভানার কথা বলছে। নেহা চুপচাপ সহ্য করছে, কিন্তু নিলয় বলে, জানো নেহা, ইভানা মেয়েটা অনেক ভালো, কয়েক বছর ধরে পরিচয়। ওই যে ওর বাবার যে টিভি চ্যানেল আছে না, ওর বাবার সাথে দেখা করতে গিয়ে ইভানার সাথে পরিচয়। আমার সাথে আগে প্রায়শই দেখা হতো, কথা হতো। এখন দেখো না কেমন করে, আগে এমন করতো। তো ইভানার কাছে যাও, এখানে কেন পড়ে আছো? জানোই তো আমি খারাপ, তোমাকে ভালোবাসিনি, তোমাকে ঘেন্না করি। তাহলে এখন আমার কাছে না থেকে ওর কাছে যাও। যেতাম ওই, কিন্তু নিলয় ভাই জলদি আসো। অর্কের কথা শুনে নিলয় থেমে যায়। আদনান সাহেবের বাড়ির নিচ থেকে চিৎকার করে অর্ক নিলয়কে ডাকছে। নিলয় দৌড়ে বাহিরে আসে। পিছনে নেহাও আসে। অর্ক আর মাসুম দাঁড়িয়ে আছে। ওদের দুজনের চোখে পানি, অর্কের চেহারাতে বিষণ্ণতা। নিলয় বুঝতে পারে কিছু একটা হয়েছে। নিলয় বলে, কি হয়েছে? সবকিছু ঠিকঠাক আছে? আর তোরা দুজন কেন? সিয়াম কই?
ভাই এখনই যেতে হবে আমাদের, চলো আমাদের সাথে। হ্যাঁ যাব, কিন্তু কোথায়? আর কি হয়েছে, কাঁদছিস কেন? পিছনে ভাবি। সমস্যা নেই, বল। ভাই সিয়াম আর নেই। মানে সিএম নেই মানে? কোথায় গেছে? সিয়াম আর বেঁচে নেই ভাই, তাকে মেরে ফেলা হয়েছে। শুভ্র তাকে মেরেছে, জেসমিন কল দিয়ে সব বলেছে। কি কি বলছিস তোরা? হ্যাঁ ভাই। কথাটা শুনে নিলয় পুরো ফ্রিজ হয়ে যায়। চোখের সামনে একটা চেহারায় ভাসছে, আর সেটা হলো সিয়াম। নিলয় হাঁটু ভাঁজ করে বসে, মাথা নিচু করে শব্দ করে সিয়াম বলে ডাকে, কান্না করতে থাকে। নেহা আসে নিলয়ের পাশে, নেহার কোমর জড়িয়ে ধরে নিলয় কাঁদতে কাঁদতে বলে, ছোট থেকে ওদেরকে আমি আমার কাছে রেখেছি। সিএম এর মনে আছে, তার মায়ের হাতের পায়েস খুব পছন্দ। আমাকে এসে বলতো, ভাই পায়েস খেতে ইচ্ছে করছে। আমি সেরা রাঁধুনি এনে পায়েস রান্না করে একসাথে বসে খেয়েছি। ছোট্ট ছিল সে, আমাকে খাইয়ে দিয়েছে গালে তুলে। আমার পায়ের উপরে ওরা কতবার মাথা রেখে শুয়েছে। আমাকে বারবার বলতো, ভাই তুমি আমাদের ভাই না, আমাদের মা বাবা। ওদেরকে আমি আগলে রেখেছিলাম। ওরা খারাপ সেটা সবাই বলে, কিন্তু আমার সাথে কখনো বেয়াদবি করেনি। আমি কিভাবে থাকবো নেহা? কে মেরেছে তাকে? শুভ্রকে আমি। নিলয় কথাটা বলে উঠে দাঁড়ালো। নেহা কেঁদে ফেলেছে, কিন্তু কেন? নেহা তো ওদেরকে অ্যারেস্ট করে থানায় ধরে নিয়ে গিয়েছিল। নেহা কেন কাঁদছে এটা নেহাও যায় না। তবে নিলয়ের কান্না দেখে নেহা নিজেকে আটকাতে পারেনি। নিলয় দৌড়ে বাড়ির ভেতরে আসে। সিঁড়ি দিয়ে উপরে উঠবে, আদনান সাহেবের সাথে দেখা হয়। আদনান সাহেব এসে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় কেঁদে দেয়। নিলয়, মাথা ঠান্ডা রাখো। সেদিন ওরা আমাকে তুলে নিয়ে গেছিল মারবে বলে, বুঝতে পারিনি ওরা এভাবে অ্যাটাক করবে। নিজেকে সামলাও নিলয়। সিয়াম কোথায় এখন? আগে সিয়ামকে খুঁজো, পরে শুভ্রকে দেখবো, চিন্তা করো না। আদনান স্যার আমার ভাইয়ের থেকে আপন ওরা, কিভাবে থাকবো? সামলাও। না সামলাবো না, শুভ্রকে মেরে ফেলবো আমি। নিলয় আদনানকে ছেড়ে দৌড়ে ভেতরে রুমে আসে। পিস্তল নিয়ে কোমরে গুজে নেয়, জুতোর সাথে ছুরি গুজে নিয়ে বের হয় দ্রুত। দৌড়ে বাহিরে আসে, বাইক বের করে অর্কদের বলে, চল। শুভ্র কোথায় থাকে? রাজের সাথে। আগে রাজের বাড়িতে যাব। রাজ কোথায় থাকবে এখন? প্রধানমন্ত্রী আকাশের সাথে। আকাশকে রাজকে মেরে তারপর শুভ্রকে মেরে ফেলবো। নিলয় কথা শোনো প্লিজ, এখন মাথা গরম করো না। বুঝতে পারছো তুমি, আকাশ কিন্তু প্রধানমন্ত্রী, তাকে মারাটা কি খুব সহজ? নিলয়ের কাছে সব সহজ। নিলয় একবার জেদ করে যেটা বলে সেটা করেই ছাড়ে। পৃথিবীর কোনো ফোর্স নেই যে আকাশকে বা ওদেরকে আমার হাত থেকে বাঁচাতে পারে। আমি একা গিয়ে ওদেরকে মারবো। নিলয়, সিয়ামকে আগে খুঁজতে হবে। সিয়ামের আগে সব ব্যবস্থা করো। মাথা গরম করলে ওরা সেটার ফায়দা নেবে। তুমি না মাথা ঠান্ডা করে মাইন্ড গেম খেলো। ওরা এটাই হয়তো চাইছিল যে তুমি রেগে তাদের কাছে যাও। তার ঠিকই তোমাকে নিয়ে প্ল্যান করেছে। তাহলে তোমাদের অবধি খবর কিভাবে পৌঁছালো বলো? আবার শুভ্রই যে সিয়ামকে মেরেছে এটা এত দ্রুত জানলে কিভাবে? তারা চেয়েছে তোমার কাছেই যেন দ্রুত খবর চলে যায়। ভাই ভাবি ঠিক বলেছে, চলো এখন সিয়ামের কাছে। নিলয় চুপচাপ বাইকের ওপর বসে থাকে, মাথাটা নিচু করে কয়েক মিনিট নিলয় ভাবলো। তারপর জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে বলে, ঠিক আছে চল সিয়ামের কাছে। ওর ফোনের লোকেশন কোথায়? সামনে জঙ্গলের রাস্তায় দেখাচ্ছে। আচ্ছা চল। আমিও যাব। নেহাকে নিয়ে ওরা চারজন সেখানে আসে। একটা আতকোড়া লাশ, মুখের অবস্থা দেখা যাচ্ছে না, গায়ের অনেক অংশ পুড়ে গিয়েছে। লাশের পাশে বাইক আর ফোন রাখা। নিলয় দৌড়ে আসে সেখানে, পাশে বসতে যাবে তখনই চোখে পড়ে রক্ত দিয়ে লেখা ওয়ান নাইট গ্যাং। নিলয় সিয়ামের লাশের উপরে হাত দেয়, চামড়া খসে উঠল। নিলয় চুপচাপ বসে আছে। নেহা এসে নিলয়ের কাঁধে হাত রাখে। এই নাও সিয়ামের ফোন। খুনের ধরন দেখে মনে হচ্ছে এটা প্ল্যানিং করেই মারা হয়েছে। মানে সিয়ামের ওপরে নজর রাখা হয়েছিল। এই রাস্তায় সচরাচর বাইক নিয়ে কেউ তেমন আসে না। সিয়ামকে একা পেয়ে তারা এখানেই মেরেছে। সিয়ামের জুতোর উপরের অংশ পুড়েছে, কিন্তু নিচের দিকে তাকিয়ে দেখো, জুতোর নিচের রাস্তায় ঘষা লেগে দাগ পড়ে আছে। তার মানে সিয়ামকে গলা টিপে মেরে পুড়িয়ে দিয়েছে? সেটা তো মনে হচ্ছে। সিয়ামকে গলা টিপেছে বলেই পায়ের নিচে জুতোতে ঘাসের অংশ আর মাটিতে দাগ লেগে আছে। যেভাবেই হোক সিয়ামকে তারা মেরেছে। আমি ওদের একটাকেও বাঁচতে দেব না। ওদেরকেও এভাবে মারবো আমি।
নিলয় সিয়ামের ফোন হাতে নিল। সিয়ামের ফোনের লক জানে সে, কারণ ওদের সবার ফোনে নিলয় নামে লক সেভ করা। নিলয় ওদেরকে ফোন গিফট করেছিল, তারপর থেকে ওরা চারজনই একই লক ব্যবহার করে। নিলয় ফোনের লক খুলে কল লিস্ট চেক করে। জেসমিনের কলে থাকা বলার টাইম 1 ঘন্টা ধরে ছিল। এখনও সিয়ামের ফোনে জেসমিন কল দিয়ে যাচ্ছে। নিলয় রিসিভ করে। হ্যালো সিয়াম। আমি নিলয়। ভাইয়া সিয়াম কোথায়? সে কি ঠিক আছে? শুভ নামে কেউ একজন এসেছিল ওর কাছে। আমি অর্ক বাড়িতে ফোন করে জানিয়েছি। শুভ্র, নয়ন আর মুরাদ নামে 3 জন ছিল। ওরা সিয়ামের গায়ের কাছ দিয়ে বাইক চালিয়ে যায়। তারপর ওরা সিয়ামের কাছে আসে। এরপর আপনাকে নিয়ে কথা হয়। তখন একটা গুলি চলে। মনে হয় ওদের একজনকে সিয়াম গুলি করে। তারপর শুভ্র এসে সিয়ামকে মারে। সিয়ামের চিৎকার শুনেছিলাম, অনেক কষ্ট পাইছে। এরপর আমি শুনি। শুভ্র সিয়ামকে ওর দলে যুক্ত হতে বলে। সিয়াম জানায় মরে যাবে, তবুও নিলয় ভাইকে ছাড়বে না। তারপর আর জানি না আমি। কলটা যেন কেউ কেটে দেয়। আমার সিয়াম কই ভাই? সে কি ঠিক আছে? সিয়াম আর নেই। নিলয় ফোন কেটে দেয়। বাইকের কাছে আসে। বাইকের হেডলাইটের উপরে ট্যাঙ্কির মাঝে একটা হলুদ খাম দেখতে পায় নিলয়। নিলয় হলুদ খামটা নিয়ে দ্রুত সেখান থেকে একটু দূরে আসে। হলুদ খামটা ছিঁড়ে খুলল সে। কাগজে টাটকা রক্ত লাগানো একটা তাজা কালো গোলাপ ফুল আছে। নিলয় কাগজে লেখাটা পড়তে থাকে। নিলয় সাহেব, মাইন্ড গেমের শহরে সবাই হিংস্র পশুর মতো পিছনে পড়ে থাকে। কেউ শিকার পায়, আবার কেউ শিকার করতে গিয়ে নিজেই শিকার হয়ে যায়। গ্যাংস্টার দুনিয়াটা হলো রক্ত পিপাসুদের জন্য একটা বিশাল জাহান্নামের ন্যায় প্রান্তর। এখানে কষ্ট মানায় না, থাকে শুধু হিংস্রতা। চিঠির নিচে লেখা 1। নিলয় চোখ বন্ধ করে, খামের ভেতরে চিঠি ঢুকিয়ে পকেটে রাখলো। তারপর একটা সিগারেট জ্বালিয়ে টানতে থাকে। শুভ্র রাজের অফিসে আসে। বাহিরে গাড়ি রেখে গাড়ি থেকে নামতেই একটা ভিক্ষুক আসে শুভ্রের কাছে। শুভ্র ভিক্ষুকের দিকে তাকায়। একজন বয়স্ক মহিলা আসে। শুভ্র পকেট থেকে টাকা বের করে ওনার দিকে বাড়িয়ে দেয়। মহিলা সেটা নিল। সে গেট খুলে যখন প্রবেশ করবে তখনই পেছন থেকে বৃদ্ধা ভিক্ষুকটি তাকে ডাক দেয়। একটা চোখ নেই তার। শুভ্র দাঁড়ালো। শুভ্র ঘুরে তাকায়। কাছে আসে বৃদ্ধটি। প্রশ্ন করে, আপনার নাম শুভ্র? হ্যাঁ, আপনি জানেন কিভাবে? আমাকে একজন আপনারে দেখাইয়া কইছিল। কে সে? কি বলেছিল? আমি চিনি না গো ভাই, তবে লোকটা আমার থেকে একটু বয়সে কম। বৃদ্ধ সে, বুড়ো বয়স। তোমার লাইগা একখান জিনিস রাইখা গেছে। ওই যে আপনি আসলে এটা যেন আপনাকে আমি দিয়ে দিই। ও, কি জিনিস? বৃদ্ধ ভিক্ষুক মহিলাটি শুভ্রের দিকে হলুদ খাম বাড়িয়ে দেয়। শুভ্র সেটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ভিক্ষুকটা সেখান থেকে চলে যায়। শুভ্র ভেতরে প্রবেশ করার আগেই খামটা খুলল। খামের ভেতরে একটি সাদা কাগজ আছে। ভাঁজ করা সাদা কাগজের ভেতরে একটি কালো গোলাপ রাখা। শুভ্র রক্ত দেখতে পায়। চিঠিতে কিছু লেখা আছে। শুভ্র পড়তে শুরু করলো। আমাদের জীবনটা বেশ ছোট, তার থেকেও ছোট হলো এই পৃথিবীটা। জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়ার অনেক সহজ, শুধু চাওয়াটা থাকতে হবে। কিন্তু বিশেষ কেউ হারালে এরপর এই জীবনে কারো থাকা বা না থাকাটা ম্যাটার করে না। মানুষ একবার মানিয়ে নেওয়া শিখে গেলে রাজার রাজত্ব হারিয়ে ফেললেও আফসোস করে না আর। তবে রাফিয়ানের রাজ্যে কে থাকবে আর কে থাকবে না এটা রাফিয়ান ঠিক করে। রাফিয়ান হতে হলে মাইন্ড গেম জানতে হয়। সিয়ামকে এখন মারাটা তোমার ভুল সিদ্ধান্ত। বনের সিংহ ঘুমিয়ে থাকলেই অন্য পশুর শিকার সহজ হয়, কিন্তু সিংহকে জাগিয়ে তুমি শিকার করতে পারবে না। বেস্ট অফ লাক। দেখা হবে ওয়ান নাইট গ্যাংয়ের সাথে। শুভ্র অবাক হয়। চোখের পলক যেন পড়ছে না তার। শুভ্র চেয়েছিল নিলয়ের সাথে মাইন্ড গেম খেলতে, কিন্তু এটা কে তাকে চিঠি দিল? সিয়ামকে মারবে সেটা তো ওর লোকে মানে রাজেরা জানবে। তাহলে আর কি জানলো? তবে রাজেরা কি চিঠি দিয়েছে? কিন্তু ওরাই তো মারার পক্ষে ছিল। চিঠির ব্যক্তি কি শুভ্রের বন্ধু নাকি শত্রু? শুভ্র আর ভাবে না। চিঠিটা ঠিক মতো পকেটে গুজে নিয়ে ভেতরে প্রবেশ করলো। রাজেরা বসে আছে। শুভ্র যেয়ে ওদের সামনে বসলো। শুভ্র, কি খবর তোমার? কালকে থেকে তোমাকে পাচ্ছি না। শুভ্র, তুমি তোমার প্ল্যান বলো। নিলয়ের লোকেদের মারবে কবে? আমরা সবাই আছি একসাথে। অলরেডি সিয়ামকে মেরে ফেলেছি আমি। নিলয়কে জিজ্ঞাসা করেন। কি? সবাই একসাথে চিৎকার করে উঠলো। শুভ্র একটি সিগারেট জ্বালায়। সবাই ওর দিকে তাকিয়ে থাকে। সত্যিকে শুভ্র সিয়ামকে মেরেছে? গত 10 বছরে নিলয়ের ধারের কাছেও কেউ ঘেঁষতে পারেনি। আর শুভ্র এসে ততটা সাহস নিয়ে সিয়ামকে মারলো। রাজারা খুশি হলেও আকাশ খুশি হতে পারে না, কারণ সে জানে পানিতে নেমে কুমিরের লেজে পা দেওয়াটা বোকামি ছাড়া কিছুই না। আকাশ ভয় নিয়ে বলে, নিলয়ের কি খবর? সে কিন্তু চুপ থাকবে না।
সে আমাদের সবাইকে খুঁজে বের করে মারবে। আমিও তো চাই সে আমার সামনে আসুক। আমার কাছে আরো প্ল্যান আছে। নিলয়কে মারতে হবে। মাহি, এদিকে আসো। মাহি ভেতরে প্রবেশ করলো। সুন্দরী মেয়েটাকে দেখে সবাই ক্রাশ খায়। মাহি এসে সবাইকে বলে, সানফেস্কিকো গার্ডার স্কেল দেখতে পৃথিবীর সবচাইতে সুন্দর সাপ একটি, কিন্তু সেই সাপের বিষটাও ভয়ঙ্কর। আমাকে সুন্দর ভেবে আমার লেজে এসে বাড়া দিন, আর বিষে না হয় বিষ না জানি কে মারে। মাহি হলো আমার গার্লফ্রেন্ড। সে বলবে এবার কি করতে হবে। সিএমকে মারা হয়েছে, বাকি আছে মাসুম আর অর্ক। মাসুমকে এখন আমাদের টার্গেট করতে হবে। মাসুমকে আমি চিনি, মাসুমকে আমি মারতে হেল্প করবো। এটা মেয়ে নাকি অন্য কিছু? কথাতে একটু মায়া দয়া নেই দেখছি। মায়া দেখিয়ে কাছে দেখিয়ে যখন পিস্তলের সব কয়টা গুলি পেটে ঢুকিয়ে দিব, তখন মায়া দা টের পাবেন। আমাদের টার্গেট এখন নিলয়কে মারা নয়। নিলয়কে মারতে যাওয়া মানেই বোকামি করা। নিলয়কে দুর্বল করাটাই আমাদের প্রথম টার্গেট। তোমাদের মতো করো সবকিছু, আমরা আছি তোমাদের সাথে। নিলয় হলো সবচাইতে বড় সমস্যা। নিলয়কে দুর্বল করে তাকে মারবো। ঠিক আছে, এখন সবাই আড্ডা দিই। আজকে পার্টি হবে, চলেন আড্ডা শুরু করি। সবাই আড্ডা দেয়, কিন্তু শুভ্রের মনে একটা ভয় কাজ করছে। তার সব ভাবনাতে এখন একটু আগে আসা এই হলুদ খামের চিঠির কথা মনে পড়ছে। সেই চিঠির কথাগুলো মনে মনে পড়ার চেষ্টা করছে। কি করবে বুঝতে পারছে না, তবে কাউকে এই চিঠির ব্যাপারে বলবে না, এটাই ভাবতে থাকি। নেহা থানাতে বসে আছে। ওর টিমের সব লোকেরা চলে এসেছে। নেহা বলে, নিলয়ের লোক শিয়াম মারা গেছে। তাকে শুভ্র নামের একজন কিলার মেরেছে, আর শুভ্রকে এনেছে রাজ। রাজ আমার বাবাকে তুলে নিয়ে গিয়েছিল। রাজ চাচ্ছে দেশে বড় একটা নাশকতা করতে। ম্যাম, আপনি কি নীলের পক্ষে? নীলে কিন্তু একজন আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার। আমি জানি সেটা, নিলয়ের সাথে থেকে দেখেছি। তোমরাও তো দেখলে নিলয় আসলে কেমন ধরনের গ্যাংস্টার। সে মূলত মানুষের পাশে দাঁড়িয়েই গ্যাংস্টার হয়েছে। নিলয়ের বিরুদ্ধে আমরা কখনো নারী পাচারের অভিযোগ বা ড্রাগস কিংবা অস্ত্র চালানের কোনো প্রমাণ পাইনি। নিলয়ের বিরুদ্ধে অস্ত্র আনার বা চালানের কোনো প্রমাণ পাইনি। তাকে আমরা হাতে নাতে কাউকে মারতেও দেখিনি। ওর লোকেরাও ঠিক নিলয়ের মতোই। আইন যেটা পারছে না, নিলয় সেটাই করেছে। কিন্তু ম্যাম, এটা তো অন্যায়। কেউ যদি নিজ হাতে আইন তুলে নেয় তাহলে সে আইনের কাছে অপরাধী। একজন অপরাধীকে কেউ মারলে নিশ্চয়ই আমাদের সেটার ইনভেস্টিগেশন করার কোনো কারণ দেখি না। নিলয়ের নামে অনেকগুলো খুনের তথ্য তো আর এমনি এমনি আসেনি, তাই না? কিন্তু আমরা তো এটা দেখতে পারি যে নারী পাচার আর অস্ত্র চালানের বিজনেস কে করেছে, কে সামনে থেকে এসবের নেতৃত্ব দিচ্ছে। হ্যাঁ, সেটা পারি। কিন্তু আমাদের নিলয়ের ব্যাপারে আরও জানতে হবে। আজ থেকে আমরা দুই ভাগ হয়ে কাজ করব। একটা হলো নিলয়ের সব লোকেদের ওপর নজর রাখবো, আরেকটা হলো রাজের লোকেদের ওপর। কি করে তারা, সব কিছু আমাদের জানতে হবে। ইয়েস ম্যাম, আমরা রেডি। সবাই চলে যায় নেহার সামনে থেকে। নিলয়কে নিয়ে হঠাৎ নেহার অনেক চিন্তা হচ্ছে। ভয় হচ্ছে নিলয় না জানি পাগলামি করে কিনা। প্রধানমন্ত্রী মরলে অনেক ঝামেলা আছে। নিলয় কখন যে আকাশকে মেরে ফেলে সেটার চিন্তাতে নেহা একদমই ঠিক থাকতে পারছে না। নিলয়কে নেহা কল দেয়। এই প্রথমবার নেহা নিলয়কে কল করলো। নিলয় ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নিলয় অবাক হয়, কারণ যে মেয়ে তাকে সহ্য করে না সে নিজ থেকে কল করলো। নিশ্চয়ই সে প্রেমের আলাপ করার জন্য কল দেয়নি। নিলয় রিসিভ করে। কি ব্যাপার, তোমার ফোন ধরতে এত সময় লাগে কেন? কি করছিলা তুমি? রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি। মানে কোথায়? এখান দিয়ে একটু পরে পিএম আসবে, তার জন্য দাঁড়িয়ে আছি। কি নিলয়, কি করছো? হ্যাঁ, আকাশ স্যারকে মারবে না। তুমি অনেক বাজেভাবে ফেসে যাবে, বিশ্বাস করো। তাতে তোমার কি? আমি ফাঁসিতে তো যেতে চাই, কেউ আমার জন্য কাঁদবে না। নিলয়, মুখটা বন্ধ করো। আমি চাই না তুমি ফাঁসিতে ঝোলো। তাহলে কি চাও? তোমার গুলিতে মরি? তাহলে বুকের বাঁ পাশে গুলি করিও। নারীর গায়ের গন্ধ থেকে পিস্তলের গুলির গন্ধ অনেক সুন্দর লাগে। আমি আসছি নিলয়। নিলয় ফোন কেটে দেয়। আকাশের গাড়ি দেখা যাচ্ছে না এখনো। নিলয় বাইক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একা। বাইকের ওপরে এসে বসলো। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর গুনছে। এই রাস্তা দিয়ে পিএম আকাশ যাবে। নিলয় নেতার জন্যই এখানে এসেছে। নিলয়ের চুলগুলো এলোমেলো, মুখে বিষণ্ণতার ছাপ। কিছু সময় পর একটা জিপ গাড়ি আসলো। গাড়ি থেকে নেহা নামলো। নেহা নেমে নিলয়ের সামনে এসে দাঁড়ায়।
নিলয় নেহাকে দেখে অবাক হয়। কেন এসেছো, মারতে নাকি মরা দেখতে? নিলয় প্লিজ এসব কথা বন্ধ করো, চলো এখান থেকে। যাব, আকাশ আসুক। আকাশের আশা লাগবে না। তিনি ডেকেছেন আমাকে। কি সে ডেকেছে? পিএম কি পাগল? কে চায় নিজের গোহাতে হিংস্র পশুকে আশ্রয় দিতে? ভয় পাচ্ছ? আমাদের জগতে একটা কথা আছে, সেটা হলো কার পিস্তলে কে মরবে এটা কেউ জানে না, কিন্তু এই গ্যাংস্টার জগতে পিস্তলকে সবাই সম্মান করে। আমি নিজেকে পিস্তল থেকে দূরে রাখতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, তবে আমার জীবনে হয়তো হ্যাপি এন্ডিং নেই। যেহেতু আমার জীবনে হ্যাপি এন্ডিং নেই, তাই বাকিদের জীবনেও আমার মতো এন্ডিং চাই। হঠাৎ আকাশের গাড়ি সে সেখানে। আকাশ গাড়ি থেকে নামলো। এত বড় প্রধানমন্ত্রী অথচ সে একা নিলয়ের সামনে এসেছে দেখা করতে। নেহা ভয় পাবে ঠিক কার জন্য বুঝতে পারছে না। নেহা আকাশকে দেখে স্যালুট দেয়। আকাশ নেহাকে পাত্তা দেয় না, নিলয়ের সামনে এসে দাঁড়ালো। নিলয়, তোমার সাথে আমার কথা আছে। নিলয় আর আকাশ ঝর্ণার ধারে যায়। রাস্তাটা একটা ঝর্ণার উপর দিয়ে বানানো। সচরাচর তেমন মানুষ আসে না। ওরা দুজন একদম কিনার দিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ নিলয়কে বলে, নিলয়, আমি চেয়েছিলাম তুমি আমার হয়ে কাজ করো, কিন্তু তুমি আদনানের সাথে কাজ করলে কেন? এই উত্তর আমি এখনো পাইনি। আদনানকে আমি ছাড়তে পারবো না, কারণ তাকে আমি ভালোবাসি, সম্মান করি। আমার পালিত মাকে তিনি আশ্রয় দিয়েছিলেন, তার জন্য দুমুঠো খেতে পারতাম। কিন্তু সেটা তো অতীত। নিলয় অতীত ভুলে না, আর নিলয় বেইমানি করে না। তোমার সবচাইতে ভুল হলো তোমার চেয়ে। কিন্তু নিলয়, তুমি ভুল করছো। এত এত কোটি টাকার অফার তুমি ফিরিয়ে দিচ্ছ এখনো। তুমি আমার সাথে কাজ করো, তোমার সব সমস্যা আমি ঠিক করে দেব। সমস্যা যদি না থাকে তাহলে গ্যাংস্টার হয়ে কি হবে? আমি অপেক্ষা করে শিকার ধরতে ভালোবাসি আকাশ সাহেব। নিলয়, তুমি পস্তাবে। তোমার একটা লোক মারা গেছে আর তুমি এখনো চুপ করে আছো। খবরটা যেহেতু জেনেছেন, নিশ্চয়ই জানেন খুনটা কে করেছে। চিন্তা নেই মন্ত্রী সাহেব, মাইন্ড গেমটা আমার মতো করে খেলতে দেন। আমি অপেক্ষা আছি বিশেষ একটা দিনের জন্য। সেই দিন আপনাদের সবাইকে মারবো। তুমি পিএম কে হুমকি দিচ্ছ? নিলয়, তুমি বড্ড বোকা, বুঝলে? হয়তো বোকা, কিন্তু আমার স্টাইলে আমি খেলবো। রাফিয়ানের শহরে নিকৃষ্ট মাইন্ড গেমের আড়ালে ছোট বড় অনেক শিকারী উকি দিয়ে বসে আছে। আমি জানি তোমার মাইন্ড গেমের কাছে এসব কিছুই না। ও চিন্তা করে দেখো, আমি তুমি একসাথে থাকলে ওটা দেশ আমাদের। তোমাকে আমি সব কিছু দেব, আর যদি না চাও তাহলে পিষে মরবে তুমি। আকাশ সাহেব, নিশ্চয়ই এটা জানেন যে গোকরা সাপ 2 দিনের হোক বা 2 বছরের হোক, সে মরণ বিষ মুখে নিয়েই জন্মায়। সাপ সাপুরের খেলাটা না হয় ময়দানেই দেখা যাবে, আর আপনি নিজেকে বেশি আড়ালে রাখতে চান। সময় মতো সেটাও দেখা হবে। আজ আসি। নিলয় থেমে দাঁড়ালো, ঘুরে তাকায় আকাশের দিকে। আকাশ এগিয়ে এসে বলে, যে জন্য তোমার কাছে এসেছি, এই যে হলুদ খামের চিঠি। হলুদ খামের চিঠি কেন পাঠাও বলো? আপনি এত বোকা কেন? এই নিন। নিলয় তার পকেট থেকে একটা হলুদ খাম বের করে আকাশের দিকে বাড়িয়ে দেয়। আকাশ অবাক হয়। হলুদ খামের চিঠি তাহলে সে একা পায় নাই, রাজও পায়, সাথে নিলয়ও পেয়েছে। তার মানে এখানে থার্ড পারসন কে আছে? আকাশের গলা শুকিয়ে যাচ্ছে। আকাশ বলে, কে সে? আমাদের সবাইকে নিয়ে খেলছে সে? জানি না, তবে সে বুদ্ধিমান। সিয়ামের মৃত্যুতে তার ফায়দা। নিলয় থামলো, মাথার মধ্যে সিয়ামের লাশের কথাগুলো ভাবতে থাকে। সে কি মনে করে থামলো। নিলয় বলে, মনে হচ্ছে আমার জীবনে এবার হ্যাপি এন্ডিং আসতে চলেছে। মরার জন্য রেডি হন মিস্টার মন্ত্রী। অনলাইন গ্যাংয়ের সাথে দেখা হবে দ্রুত। আমি বুঝতে পেরেছি এটা কে করেছে, কিন্তু এখন বলবো না। নিলয় চলে আসে সেখান থেকে। বাইকের ওপর এসে বসে নিলয়। নেহা তার জিপে উঠে বসলো। নিলয় দ্রুত সেখান থেকে চলে আসে। নিলয় অর্ক আর সিয়ামকে কল দেয়। দুজনে চলে আসে নিলয়ের ক্রিকেট অফিসে। সিয়াম অর্কের মতো আরও অনেকগুলো ছেলে আছে সেখানে। নিলয় বলে, হলুদ খামের চিঠি। এই গ্যাংস্টার জগতে এই হলুদ খামটা বড্ড জ্বালাচ্ছে, আর সে হলো থার্ড পারসন। কিন্তু আমি সন্দেহ করেছি একজনকে। ভাই, সিয়ামের লাশের পাশে K1 নাইট গ্যাং লিখে রেখেছিল। শুভ্র নাকি সেই চিঠির মালিক। কেউ তো আছে। সে অন্য কেউ, থার্ড পারসন সে। কারণ চিঠি আগেও পেয়েছি,
সেখানে অননাইট গ্যাংয়ের কোনো নামগন্ধও ছিল না, কিন্তু লাস্ট যেদিন চিঠি পেলাম সেদিন অননাইট গ্যাংয়ের নামটা পেয়েছি। শুভ্র সিএমকে মারার পর অননাইট গ্যাং নাম লিখেছে নাকি চিঠির মালিক লিখেছে? এখানে দুটো জিনিস ঘটতে পারে। হয়তো শুভ্র চাচ্ছে আমি নিজেই চিঠির মালিককে খুঁজি, আর নয়তো চিঠির মালিক আমাকে দিয়ে শুভ্রকে মারতে চায়। আমি যেন শুভ্রকেই সন্দেহ করি, সেটাই সে চেয়েছে। সে চেয়েছিল আমি সেই রাতেই যেন শুভ্রকে মারতে যাই, কিন্তু নেহা বাধা দেয় বলেই আমি যাইনি। নেহার জন্য হয়তো সেদিন বেঁচে গেলেও সে হয়তো নেহার জন্য বাঁচবে না। সে চেয়েছিল আমি রেগে হিংস্রতা প্রকাশ করি, যার কারণে চিঠিতে রক্তের লেখার মতো অন্যায় লেখাটা সে লিখে দেয়। তাহলে সে কে? কিন্তু শুভ্র তো হতে পারে। না, শুভ্র হবে না, কারণ আমরা তো জানি শুভ্র খুন করেছে। তাহলে শুভ্র কেন চিঠি দেবে উল্টো? এটা অন্য কেউ, আমার সন্দেহ একজনের উপরে। সবাই নিলয়ের কথা মনোযোগ দিয়ে শুনতে থাকে। কে হতে পারে ভাবতে থাকে। কাকে সন্দেহ করবে সে ঠিক বুঝতে পারছে না নিলয়। নিলয় বলে, আদনান সাহেবের কাছে সে বেশি চিঠি দিয়েছে। আদনান সাহেবকে সে আগে মারতে চায়। আদনান সাহেবের উপর নজর রাখিস তোরা। নিলয় কথা বলছিল এমন সময় মাসুমের ফোনে কল আসে। মাসুম নাম্বারটার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, কার নাম্বারটা ওর পরিচিত। মাহি নাম দিয়ে নাম্বারটা সেভ করা। মাসুম ফোন রিসিভ না করে নিলয়কে বলে, ভাই একটু আসছি। মাসুম ফোন রিসিভ করে বাইরে আসে। ওপাশ থেকে মাহি বলল, কেমন আছো মাসুম? ভুলে গেছো আমাকে? জানি ভুলে গেছো, যাই হোক, কোথায় তুমি? দেখা করবে আমার সাথে? মাসুমের যেন গলা আটকে আসে। একটা ভীষণ রকম আবেগ কষ্ট এসে গলার শেকলে যেন জমা হয়। কাপা কাপা গলায় মাসুম বলে, না ভুলিনি। ভোলাটা কি এত সহজ? ঠিকানা দাও, দেখা করব। মাহি দ্রুত ঠিকানা দিল। সেই পূর্ণ স্থানে, নির্জল লেকের পার, এখানেই আছি আমি। মাসুম ফোন কেটে দিয়ে বাইকে উঠলো। তারপর কোনো দিকে না তাকিয়ে বাইক স্টার্ট দেয়। সোজা চলে আসে লেকের পাড়ে। লেকের পাড়ে ভেতরে প্রবেশ করে। দূরে দেখতে পায় চিরচেনা সেই বেঞ্চটাতে বসে আছে খুব চেনা জানা একটা মেয়ে। তার নাম মাহি। মাহিকে দেখে মাসুম দৌড়ে চলে যায় সেখানে। মাহির পিছনে এসে দাঁড়ালো মাসুম। মাহি পিছনে না তাকিয়ে বলে, পাশে এসে বসো। মাসুম বেঞ্চের সামনে আসে, মাহির পাশে বসলো। মাসুম এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির দিকে। মাহি যেন সেই আগের মতোই আছে, সৌন্দর্যের একটুও ফারাক পড়েনি। মাহি মাসুমের তাকানো লক্ষ্য করে, চোখ থেকে কালো চশমাটা খুলে মাসুমের দিকে তাকায়। মাহি মুচকি হাসে। মাসুম চোখ সরিয়ে নিল। মাহি তখনই বলে, চেহারা হাল এমন করেছো কেন? এখন কি আগের মতোই মিশরের রাত জাগো? আসলে কেউ তো গুছিয়ে দেয় না এখন। কেন? তোমার তো প্রিয় নিলয় ফেলা আছে, সে কি গুছিয়ে দেয় না তোমাকে? প্রতিটা পুরুষের জীবনে মেয়ে মানুষের প্রয়োজন। হুম, তা হঠাৎ 3 বছর পর আমার সামনে কেন? মাসুমের প্রশ্নে মাহি কিছু বলল না, একটা দীর্ঘশ্বাস ছাড়লো। মাসুমের দিকে অনেকটা সরে আসে। মাসুমের সারা গা যেন কাঁপতে শুরু করলো। মাহি বলে, নিলয়ের জন্যই তো আমাকে ছেড়েছিলে। তুমি তো সাথে থাকোনি, আর নিলয় তো কখনো আমাদের দূরে রাখেনি। এত বছর পরও এসে তোমার থেকে নিলয়ের গল্প শুনবো ভাবিনি। ভেবেছিলাম বলবে এখনো তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসি তো এখনো। মিথ্যা, তুমি আমাকে কখনো ভালোবাসোনি। প্রয়োজনে আমাকে তুমি ব্যবহার করেছো। না মাহি, তুমি যা জানো সব ভুল। আমি তোমাকে ভালোবাসি। প্রথমে সেটাই মনে হতো, কিন্তু মনে আছে সব। মাসুম আর কিছু বলল না। মাহির কথায় সে অবাক হয়, কারণ আজও এসে সে পুরনো কথাগুলো বলেছে। মাসুম লেকের দিকে তাকালো। লেকের লাল পদ্ম ফুটেছে। মাসুম এক মনে সেই আগের কথাগুলো নিজ মনে আওড়াতে থাকে। 3 বছর আগে মাহিকে ওরা খুঁজে পেয়েছিল। নিলয়, মাসুম, সিয়াম আর অর্ক 4 জন মিশন শেষ করে যখন রাস্তার পাশে দাঁড়িয়েছিল তখনই সেখানে মাহি আসে। অবশ্য মাহিকে মাসুম প্রথম দেখে মাসুম রাস্তা থেকে নেমে একটু জঙ্গলের দিকে মাইনাস করার জন্য আসে। তখনই কে যেন পিছন থেকে বলে, এই যে আজ রাতের জন্য হবে নাকি? অল্প টাকা নিব আজকে, শরীরটা বেশি ভালো না। বাড়িতে মা বাবা দুজনেই অসুস্থ, তাই নিজের শরীর খারাপ নিয়েও বের হতে হয়েছে। কাউকে না পেয়ে এদিকে এসেছিলাম, তোমাকে পেয়েছি। যাবে নাকি সাথে? মাসুম চমকে ঘুরে তাকায়। একটা মেয়েকে দেখতে পায় সে। মেয়েটা দেখতে অনেক সুন্দরী। মাসুম কয়েক সেকেন্ড মেয়েটার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা মাসুমকে ধাক্কা দেয়। মাসুম চমকে উঠে বলে, কে আপনি? দেখুন, আমি ওরকম ছেলে না, আপনি ভুল জায়গাতে এসেছেন। আর রে, ওসব করার আগে সব ছেলেরাই একই রকম বলে। আমাকে কি পছন্দ হয়নি? পছন্দ হবে না কেন? পল্লীতে আমাকে সবাই এক নামে চিনে। মাই হলো সব থেকে সুন্দরী। দাঁড়াও, তোমাকে সৌন্দর্যের ঝলক দেখায়। মাহি কথাটা বলে গা থেকে অনেকটা শাড়ি আঁচল নামিয়ে দেয়। মাসুম
তড়িঘড়ি করে মাহির আঁচল ঠিক করে দিয়ে বলল, আপনাকে তো বলেছি আমি ওইরকম ছেলে না, আপনি অন্য জায়গাতে যান প্লিজ। আজকেও খালি হাতে ফিরবো? সকলেই বাবার ওষুধের দরকার ছিল, কিন্তু আজকে কি ভাগ্য দেখা। আমার ভাগ্যটা আসলে উপরওয়ালা এইভাবে লিখেছে। প্রতিদিন কারো না কারো জ্বর থাপ্পড় খাই, দাম পাই না। সমাজে মূল্যহীন কোনো পরিচয় নেই আমাদের। জীবনটা আসলে বিষাক্ত জানেন। মাঝে মাঝে উপরওয়ালাকে অনেক দোষ দিতে ইচ্ছে করে, যেন আমাকে এইভাবে দুনিয়াতে পাঠালেন। দেখুন আমার হাত পা চোখ সবই আছে ঠিকঠাক। আমার পড়াশোনাটাও টুকটাক জানা আছে। কাজ করতে চেয়েছিলাম, প্রয়োজনে অফিসে ঢুকে বড় নেতারা অফিসাররা আমাকে ধর্ষণ করেছে। ভদ্র সমাজের মানুষেরা সবাই কালো মুখোশ পরে ভদ্রতা দেখিয়ে বেড়ায়, আসলে তারা ভদ্র নয়, বরং জানোয়ারে ভরা। মাহি কেঁদে ফেলে। মাসুম একদৃষ্টিতে মাহির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ মাহির জন্য মাসুমের অনেক মায়া জেগে উঠল। মাসুম মাহির হাত ধরে নিলয়ের সামনে আসে। নিলয়েরা মাসুমকে একটা মেয়ের সাথে দেখে প্রথমে অবাক হলেও নিজেদেরকে সামলে নিয়ে প্রশ্ন করলো, কি ব্যাপার, তুই মাইনাস করতে গেলি আর মেয়েকে সাথে নিয়ে আসলি? ভাই কোন জঙ্গলে গেছিস রে? আমিও যাব। মাইনাস করার পর জঙ্গল দেবতা কি একটা করে মেয়ে দিচ্ছে? তাহলে তোর পরে আমিও যাব ভাই। আহ, তোরা চুপ করবি? কি হয়েছে মাসুম? মেয়েটাকে? এই মেয়ে নাম কি তোমার? মাসুম এরপর নিলয়কে সবটা বুঝিয়ে বলে দেয়। সব শুনে ওরা তিনজন মাহির প্রতি মায়াবোধ করে। কি করবে বুঝতে পারছে না, কারণ ওদের কাজের সাথে মেয়ে মানুষ না থাকলেই ভালো। কিন্তু মাসুম এসে বলে, ভাই আমার একটা অনুরোধ আছে। কি বল? মাহিকে আমাদের সাথে রাখি না, মেয়েটা অসহায়, পরিবারে হাল ধরেছে। এই লাইনে এসে তাকে এই লাইন থেকে হারানোর জন্য আমাদের সাথে থাকবে, তাকে আমরা কাজ দেব, প্রয়োজনে বেতন দিব। তবু প্লিজ ভাই তাকে রাখো না আমাদের সাথে। মাসুম কি বলিস এটা? আমাদের কাজ নিয়ে মেয়েটার ধারণা আছে, আমরা গ্যাং চালাই, আন্ডারওয়ার্ল্ড পুরো আমাদের হাতে। এখানে মেয়ে মানুষ মানেই দুর্বলতা। আর তাছাড়া কখন কি হয় কেউ বলতে পারে না, তুই ভেবে বলছিস তো? মাহিকে আমাদের সাথে রাখবো মানে রাখবো। আর তোরা তো কথা বলছিস কেন? নীলা ভাই তো কিছু বলেনি। ভাই তোদের মতো এমন নিজে কথা ভাবে না। ভাই বলো না মাহিকে আমাদের সাথে রাখবা কিনা? আচ্ছা ঠিক আছে, আজ থেকে মাহিও আমাদের বাড়িতে থাকবে, নিয়ে আয় তাকে। নিলয়ের কথা শুনে মাসুম দ্রুত এসে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় মাসুমের গায়ে হাত বুলিয়ে দেয়। অর্ক আর সিয়াম চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর থেকে মাহি মাসুদদের সাথেই থাকতে শুরু করে দেয়। মাসুদ মাহিকে ড্রেস কিনে দেয়, মাহির সব কাজে সাহায্য করে। বেশ ভালোই দিন যাচ্ছিল ওদের পাঁচজনের। মাহি প্রায় 2 বছর ওদের সাথে থাকে। একদিন হঠাৎ নিলয় এসে বলে, উপর থেকে একটা মিশন দিয়েছে, মার্শেদকে মেরে ফেলতে হবে। আমি খোঁজ নিয়েছি, লোকটা হলো মার্শেদ খান। এই শহরে তার রিয়েল এস্টেট বিজনেস, কিন্তু সে মূলত ড্রাগস বিজনেস করে। তাকে মারতে হবে আজ রাতে। কি নাম বললেন? মার্শেদ খান মানে ওই শালা হারামিটা, ড্রাগস বিজনেসের লিডার, রাজের পাচারা কুত্তা মার্শেদ খান। 2 বছর ধরে শালাকে খুঁজছি। লোকটার ব্যাপারে খোঁজ নিয়েছেন? হ্যাঁ খোঁজ নিয়েছি। আমরা কখনো ভালো মানুষকে মারিনি, আমাদের কাছে মিশন আসে কেবল খারাপদেরকে মারার জন্য। আচ্ছা আমিও যাবো সাথে। হ্যাঁ সেরা তো যাবেই তুমি। কিন্তু মাসুমের মাহিকে বিয়ে দিতে হবে। মাসুম আমাকে বলেছে সে মাহিকে ভালোবাসে, আর যতটুকু জানি মাহিও মাসুমকে ভালোবাসে। তাই ভেবে দেখলাম মাহির সাথে মাসুমের বিয়েটা দিয়ে ফেলি। তোরা কি বলিস? নিলয়ের কথা শুনে মাসুম লজ্জা পায়, কিন্তু বাকিরা বেশ খুশিতে মাসুমকে এসে টিটকারি শুরু করে দিল। নিলয় মাহির দিকে তাকায়। মাহি নিলয়কে বলে, এই মিশনটা শেষ করে এসে মাসুমকে বিয়ে করব। ঠিক আছে, সবাই রেডি হয়ে নাও, কালকেই মিশনে যাব। নিলয়ের কথা মতো সবাই রেডি হয়ে যায়। সকালে নিলয় ঘুম থেকে উঠে দেখতে পায় মাহি বাড়িতে নেই। সারা বাড়ি মাহিকে সে খোঁজে, কিন্তু মাহিকে কোথাও দেখতে পায় না। সকাল পেরিয়ে দুপুর হয়, মাহি আসে বাড়িতে। নিলয় মাহিকে জিজ্ঞাসা করে, কোথায় ছিলে সারা সকাল? একটু বাইরে গিয়েছিলাম মা বাবার সাথে দেখা করতে, তাদেরকে হাসপাতালে ভর্তি করিয়ে আসলাম। বাবার হার্টের সমস্যা হয়েছে তাই। ও আচ্ছা, মনে আছে তো আজকে মিশনের কথা? হ্যাঁ আমি রেডি হয়ে নিয়েছি। মাহি চলে যায় সেখান থেকে। নিলয়ের ফোনে কল আসে। স্ক্রিনে তাকিয়ে দেখে ওর লোক রিশান কল করেছে। রিশানের কল রিসিভ করে নিলয়, ভাই মার্শেদ খান যেখানে আছে তার লোকেশন আপনাকে দিচ্ছে। আচ্ছা জলদি পাঠিয়ে দে। কিন্তু ভাই মার্শেদ আপনার সিক্রেট ঠিকানায় থাকে, পরিচিত সে আপনার। সিক্রেট বাড়িতে মানে কোনটা? ওই যে সীতা নদীর ভাঙা ব্রিজের নিচে যে বাড়িটা করেছিলেন সেখানেই আছে মার্শেদ খান। ও আচ্ছা, তুই গ্যাং নিয়ে রেডি থাকবি। ঠিক আছে ভাই। দিনের আলো পেরিয়ে রাত হয়। মাঝরাতে ওরা বেরিয়ে পড়লো। 2 রাস্তার মোড়ে এসে মাসুম গাড়ি থামায়। একটা রাস্তা সীতা নদীর দিকে চলে গিয়েছে, আর একটা রাস্তা শহরে মার্শেদের বাড়ির দিকে গিয়েছে। মাসুম বলল,
ভাই মার্শেদ তো শহরে তার গোপন বাড়িতেই থাকবে তাই না? হুম। তাহলে ডান দিকে রাস্তাতেই যাই, কি বলো? না, সোজা চল। সীতা ব্রিজের নিচে আমার সিক্রেট গুহা বাড়িতে যাব। কিন্তু সেখানে কেন? মিশন কি আজকে হবে না? ওখানে তো বিশেষ কারণ ছাড়া আমরা যাই না। আজকেও বিশেষ কারণ আছে, চল সেখানে। কিন্তু মার্শেদ তো শহরের দিকে থাকে, আমাদেরকে সেখানে যাওয়া উচিত না? সেটা আমি বুঝবো। নিলয়ের কথার উপরে কেউ আর কোনো কথা বলে না। মাসুম গাড়ি চালাতে থাকে। কিছু সময় পর সেই ব্রিজের কাছে আসে। গাড়ি থেকে নামে নিলয়, পিছনে বাকিরাও নামলো। সবার আগে মাহি হেঁটে চলে যাচ্ছে। মাসুম বলল, মাহি, কি হয়েছে? আজকে তুমি এত চুপচাপ কেন? আর তুমি বা সামনে সামনে দ্রুত হেঁটে যাচ্ছ কেন? মাসুম, যেতে দে, আমাদেরই তো লোক, সমস্যা কি? তুই পেছনে থাক। আচ্ছা। মাহি কোনো কথা বলল না। সিক্রেট বাড়ির দরজা দ্রুত খুলে মাহি ভেতরে প্রবেশ করে। সোফাতে বসে আছে মোর্শেদ খান আর তার স্ত্রী। দুজনে মাহিকে দেখে উঠে দাঁড়ালো। মাহি হাতে পিস্তল, দুজনের দিকে তাক করে ধরে আছে। পিছনে নিলয় আর ওর লোকেরা এসে দাঁড়িয়েছে। নিলয়কে দেখে মোর্শেদ ভয় পায়। মোর্শেদ বলে, নিলয়, তুমি তুমি এখানে কেন? বাড়িটা তো আমার মার্শেদ সাহেব। এটা তোমার বাড়ি, কিন্তু মাহি যে বলল এখানে আমরা নিরাপদ থাকবো। ওটা একটা প্ল্যান ছিল। মাহিকে বলেছিলাম আপনাদের সাথে মাইন্ড গেম খেলতে, তারপর এখানে নিয়ে আসতে। ও, সেটার জন্য নীলয় ভাই এখানে নিয়ে এসেছে আমাদের। বা মাহি, তুমি তো বেশ কাজের, অনেক ভালো কাজ করেছো। গুলি করো এখন, শালা ড্রাগস বিজনেস করে। কি তার মানে মাহি মোর্শেদের দিকে পিস্তল তখনও তাক করে আছে। গুলি চলবে এমন সময় মাহি ঘুরেই মাসুমের দিকে গুলি করলো। আর নিলয় মাসুমের সামনে এসে নিজের পেটে গুলি লাগিয়ে নেয়। এটা দেখে সবাই যেন চমকে উঠল। মাহি আরও গুলি চালাতে যাবে, কিন্তু তার আগে নিলয় মোর্শেদ আর তার স্ত্রীকে গুলি করে। ওরা দুজন সোফাতে পড়ে যায়। মাহি ঘুরে তাকিয়ে দেখে মোর্শেদের বুকে গুলি লেগেছে। মোর্শেদ সোফাতে পড়ে যাচ্ছিল। তখনই মাহি চিৎকার করে বলে, বাবা। মাহি দৌড়ে আসে তার বাবা মোর্শেদের কাছে। মোর্শেদ আর তার স্ত্রীকে জড়িয়ে ধরে মাহি, কিন্তু মাসুম, সিয়াম আর অর্ক যেন অবাকের ওপরে অবাক হচ্ছে। নিলয় সোজা হয়ে দাঁড়ালো। টি শার্টের ভেতর থেকে বুলেট প্রুফ স্টিল আর্মর বের করে সামনে ফেললো। কি হচ্ছে এসব? ওরা কেউ কিছুই যেন বুঝতে পারে না। মাহি চিৎকার করে কাঁদছে আর বলছে, সরি বাবা, আমি তোমাদেরকে বাঁচাতে পারলাম না। ভেবেছিলাম নিলয়ের সিক্রেট বাড়িতে রেখেই তোমাদেরকে বাঁচাতে পারবো, কিন্তু ও জেনে গিয়েছিল তোমরা এখানে থাকো। সরি বাবা, আমাকে মাফ করে দাও। মাসুম এগিয়ে আসে। সে যেন বোবা হয়ে গেছে, কি বলবে ঠিক বুঝতে পারছে না। নিলয় বলে, মাহি, কেন এসেছিলে এখানে? চুপ, তোরা সবাই খারাপ। আমার মা বাবাকে মেরে ফেলেছিস। প্রশ্নের উত্তর দাও, কেন এসেছিলে আমাদের দলে? উত্তরটা আমার চাই। ভাই, মাহির বাবার মা এরা, কিন্তু তাহলে মাহি যাদের আমাদের দেখিয়েছিল তারা হাসপাতালে আছে। ওরা কে? ওরা মাহির মামা মামি। মাহি হলো বড়লোক পরিবারের মেয়ে। এই যে ওনারা এর আসল বাবা মা। আমাদের দলে আসার জন্য সে নিজেকে এভাবে তোর সামনে প্রেজেন্ট করে, কিন্তু কেন? কারণ আমি জানতাম আমার বাবা একদিন নিলয়ের কাছেই মরবে। নিলয় আন্ডারওয়ার্ল্ডের কিং, সে কেবলমাত্র মিশনেই কাজ করে। আমার বাবার সব বন্ধুদের নিলয় খুঁজে বের করে মেরেছে। আমার বাবা তো সেই একই লাইনের লোক ছিল। তার মানে তুমি জানতে তোমার বাবা মা একজন ড্রাগস বিজনেসকারী? হ্যাঁ, জানতাম বলেই তোমাদের সাথে জয়েন হচ্ছে আমার বাবাকে বাঁচানোর জন্য। 2 বছর ধরে তোমাদের থেকে আমার বাবাকে বাঁচিয়ে চলেছি। ও, তার মানে তুমি মার্শাদকে সরিয়েছো বারবার, এই জন্য 2 বছর ধরে তাকে খুঁজে পাওনি। সব কিছুর পিছনে তুমি ছেলে। কেন এমন করলে? তোমার সব কিছু মিথ্যে কেন? কারণ আমি আমার বাবাকে ভালোবাসি। আর আমাকে ভালোবাসি না। ও, আজ থেকে তোমার আমার সব কিছু এখানে শেষ। তোমাকে আমি মেরে ফেলবো। নীলয় ভাইকে গুলি করেছো। মাসুম, চলে আয়। নিলয়ের ফোনে মেসেজ আসে, রিশানের মেসেজ। ভাই, পুলিশ আসছে, জলদি সরেন। নিলয়কে নিয়ে মাসুম বের হয়। ওরা বের হতেই পুলিশ আসে সেখানে। মাহির মুখটা ততদিনে সবার কাছে পরিচিত হয়ে গেছে। সে গ্যাংস্টার হিসেবে আছে, পুলিশেরা জানে। তাই মাহিকে পুলিশ ধরে নিয়ে যায়। মাহি চিৎকার করে বলে, আমার বাবাকে ওরা মেরে ফেলেছে। আমি পুলিশে কল করেছিলাম। সকাল থেকে আমার বাবাকে লুকিয়ে এখানে এনেছিলাম। আমাকে কেন ধরেছেন? নিলয়কে ধরুন। মাহির কথা পুলিশ শোনে না, তাকে পুলিশ ধরে নিয়ে যায়। মাহি মাসুমকে ধাক্কা দেয়। মাসুম চমকে মাহির দিকে তাকালো। এতক্ষণ সে মাহির আগের কথাগুলো ভাবছিল। মাহি প্রশ্ন করে, চোখের সামনে মা বাবাকে খুন হতে দেখলে নিশ্চয়ই তুমি ঠিক থাকতে না মাসুম?
একবারও আমার জায়গায় নিজেকে বসিয়ে ভেবেছো আমার কি কষ্ট হয় না? কিন্তু তুমি সত্যটা আগে বলতে পারতে। তোমার বাবা মা দুজনে ড্রাগস বিজনেসের কাজে জড়িত। রাজের সাথে মিশে তার সব কিছু করতো, তুমি জেনেও কিভাবে আমাদের সাথে ছিলে? মাসুম, অনেক কিছুই ঘটেছে। আমি ফিরে এসেছি তোমাকে একটা কথা জানাতে। আমি এখনো তোমাকে ভালোবাসি, তোমার জন্য অপেক্ষা করি। আমার মামা মামি আমার জন্য ছেলে দেখছে, আমি বিয়ে করতে রাজি হচ্ছি না। আমি যে তোমাকে এখনো ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি মাসুম। একবার আমাকে ফিরিয়ে দিও না, নিজেকে তোমার জন্য পরিবর্তন করেছে। আমি সরি আগে সব কিছুর জন্য, তো সবশেষে আমি তোমাকে ভালোবাসি। সব মিথ্যের মধ্যে তোমাকে ভালোবাসাটা সবচাইতে বড় সত্য। কিন্তু তুমি তো বলেছিলে আমাকে ভালোবাসো না। বলেছিলাম, কারণ যতই মা বাবা খারাপ হোক, নিজের সামনে তাদের মরতে দেখতে তুমি কি করবে? নিশ্চয়ই তুমি ঠিক থাকবে না। আমি তোমাকে এখন ভালোবাসি মাসুম। এখানে এসেছি শুধুই তোমাকে ভালোবাসি কথাটা জানানোর জন্য। এতদিন কোথায় ছিলে তুমি? আমি জেলখানাতে ছিলাম, তুমি কখনো দেখতেও আসোনি। তোমার ধারণা আছে আমি তোমাকে ভালোবাসিনি, কিন্তু তুমি তো ভালোবেসেছিলে। আমাকে কি কখনো দেখতে আসতে পারোনি? তোমার কি একটু আমার জন্য কখনো খারাপ লাগেনি? তুমি আজও নিলয়ের সাথেই আছো। রেই তোমাদেরটা এখনো ব্যবহার করছে, তোমরা সেটা কখনোই বুঝতে না। সে কি পারতো না তোমাদেরকে পড়াশোনা করিয়ে ভালো মানুষ বানাতে? সে কি পারতো না এই সমাজে আলাদা পরিচয় দিতে তোমাকে? সে তো তোমাকে ভালোবাসে নিজের ভাই হিসেবে। সে কি করলো? ওর সাথে রেখে তোমাকে বানিয়ে দিল মাস্তান, খুনি, কিলার। পুলিশরা তোমাদের খোঁজে। এখন অনিশ্চিত জীবনের জন্য দায়ী ওই নিলয়। মাসুম চলো আমরা বিয়ে করে সংসার করি, আমাদের একটা ভবিষ্যৎ তৈরি হোক, নতুনভাবে সাজিয়ে নতুনভাবে বাঁচি। চলো, অনেক দূরে চলে যাবো আমি। মাহি এক নাগারে কথাগুলো বলে থামলো। মাসুম চোখের পলক না ফেলে লেকের পানির দিকে তাকিয়ে আছে। মাহি বসা থেকে উঠে দাঁড়ালো, মাসুমের সামনে এসে চুলে হাত বুলিয়ে বলল, অপেক্ষাতে থাকলাম। নিলয় তোমাদেরকে ব্যবহার করছে, নাহলে দেখো সে ঠিকই নেহাকে বিয়ে করে তোমাদের থেকে আলাদা থাকে। ঠিকই সে নেহার সাথে ভালো থাকে, আর সে থাকে এমপি মন্ত্রীদের সাথে। তোমাকে মারলে তা আর কিছুই আসে যায় না, দেখছো না? সিএম মরে গেল, অথচ সে এখনো চুপ। তুমি বললে এমনটাই করবে নিলয়। সে শুধু তার কথাই ভাবে। নেহাকে আপন করে নিয়েছে। মাসুম, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। তোমার কি ইচ্ছে করে না শান্তিতে বাঁচতে? সারাদিন কাজ শেষে বউয়ের কোলে মাথা রেখে একটু ঘুমাতে ইচ্ছে করে না? ভালো থাকো। যদি তোমার কখনো মনে হয় আমি ঠিক, আমাকে বিশ্বাস করা যায়, তবে কল করো। নিলয়ের থেকে যত দ্রুত পারো সরে আসো, কারণ মরলে তুমি মরবে, নিলয়ের কিচ্ছু হবে না। আসি। মাহি সেখান থেকে চলে যায়। মাহি অনেক বুদ্ধিমতী মেয়ে। শুভ্র আর রাজকেও মিথ্যে গল্প শুনিয়ে ওদের সাথে কাজ করছে নিজের ফায়দার জন্য। মাহি চলে যেতেই মাসুমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। মনের ভেতরে উকি দেয় নানান প্রশ্ন। সেই প্রশ্নগুলো মাহি তৈরি করে গেছে। নিলয় কি আসলেই তাদের ব্যবহার করছে? নীলার থেকে কি মাসুদ দূরে সরে যাবে? নীলার কি সেটা মানবে? নীলারকে মাসুম সরাসরি বলবে যে সে আর আন্ডারওয়ার্ল্ডে থাকবে না, সে দূরে চলে যাবে, নিজেকে সবার থেকে দূরে করে রাখবে, নতুনভাবে বাঁচতে চায় সে। যদি নিলয় রাজি না হয় তবে মাসুম তার মতো করে চলে আসবে, মায়ের হাত ধরবে। মাসুম কথাগুলো ভাবতে ভাবতে বসা থেকে উঠল। রাজ ছাদে দাঁড়িয়ে আছে। রাজের পিছনে বসে আছে জিসান, আদনান সাহেবের ছেলে জিসান। জিসানের দিকে ঘুরল রাজ, রাজের হাতে সিগারেট। জিসান উঠে দাঁড়ায়, রাজের কাছে আসে সে। রাজের গালে একটা জোরে চড় দিয়ে বলে, শালা হারামি, তোকে বলেছিলাম না নিলয়কে মারতে? নিলয়ের লোকেদের না, সব প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে, সবগুলো বোকা। আমি কাদের নিয়ে প্ল্যান করছি ভাই? এক নেহা নিলয়ের সাথে বিয়ে দিলাম যাতে নিলয়ের সব ইনফরমেশন আমাকে জানাতে পারে, কিন্তু সে এখন নিলয়ের প্রতি দুর্বল। বোকার মতো সেও নিলয়ের গুণগান করছে। আমার এতদিনের সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। সিগারেট দে। রাজ ভয় পায়। রাজ এই দুনিয়াতে দুজন মানুষকে ভয় পায়। প্রথমজন হলো নিলয়, আর দ্বিতীয়জন হলো জিসান। জিসানের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে রাজ। জিসান ছাদের পাঁচিলে হাত থেকে সিগারেট টানছে। ছাদের ওপর থেকে বিরাট বড় মাঠ দেখা যায়, সেদিকে তাকিয়ে আছে জিসান। জিসান রাজের দিকে তাকিয়ে বলে, আমার বাবাটাও বোকা, মন্ত্রী হওয়ার জন্য নিলয়ের হেল্প নিচ্ছে। কেন ভাই, আমরা কি করলাম? আমাকে বললে তো এতদিন করে দিতাম। আমার বাবাকে মেরে ফেলো। ভাই, সে আপনার বাবা হয়, বাবাকে মারবে? চুপ কর, তোর পরিবারকে তুই মারছিস না? তুই পারলে আমি কেন পারবো না? কিন্তু সেটা তো আপনার প্ল্যান অনুসারেই করেছি, আপনি তো করেননি। ডেভিডকে পেতে হলে কিছু কাজের জিনিস হারাতে হয়। নেহাকে এখন মারা যাবে না। নেহা হবে আমাদের শেষ ট্রাম্প কার্ড। নেহাকে ব্যবহার করব যথাসময়ে, কিন্তু আদনানকে মেরে ফেলতে হবে। নিলয় আর আদনান সাহেব একসাথে যে কোনো কিছু করতে পারে। আর কত অভিনয় করে পঙ্গু সেজে থাকবেন?
বাসায়? সময় হলে জানতে পারবে। আর কোনো সমস্যা? ভাই, আকাশ হয়তো ঝামেলা করতে পারে। সে জানে আমি তার হয়ে কাজ করি। আরে আকাশ প্রধানমন্ত্রী হয়েছে তো কি হয়েছে, শালাকে পার্লামেন্টের ভেতরে মারতে পারি। ডেভিড আকাশকে নয়, সে ওয়ান নাইট গ্যাংকে চেনে। আর ডেভিড জানেও না এই গ্যাংয়ের লিডার কে। 15 বছর ধরে একটু একটু করে এই গ্যাংটা গড়ে তুলেছি। নিলয় নিজেও জানে না এর শেষ কোথায়। নিলয়ের প্রথম ভুল হলো মাহির বাবাকে তার সামনে মারা। মাহিকে কল দাও। ভাই, আপনি একটা জিনিস, এভাবে মাইন্ড গেম খেলছেন। না পারবে আকাশ কখনো ধরতে, না পারবে নিলয় কখনো কিছু জানতে। আমি শুধু আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। সামনে যে আসবে তাকে মেরে ফেলবো। হাবিব আর শামিনকে মেরে দাও। ওদের জন্য সমস্যাতে পড়তে যাচ্ছি। আর ওদের মেরে লাশের পাশে ওয়ান নাইট গ্যাং নাম লিখে দাও। আর যে চিঠি দেয় তাকে খুঁজে বের করছি আমি। কিন্তু এখানে একটা মাইন্ড গেম খেলতে হবে। চিঠি যে কে দেয় সেটা এখন রহস্য। চিঠি আদনান সাহেবকে দেয়, নিলয়ের কাছেও আছে, তোমাকে দিয়েছে। আকাশকেও ছাড় দেয়নি। সে অনেক ডেঞ্জারাস। ঠিক সময়ে ঠিক বলেই 6 মারছে। সে চাচ্ছে থেকে ভয় পেতে, কিন্তু সে জানে না সব গেমের পিছনে আমি আছি। হাবিব আর শামিনের মোড়ে ওদের লাশের পাশে গ্যাংয়ের নাম লিখবা, যাতে নেহা নামটা দেখতে পায়। আর এই কাজে ফেসে যাবে শুভ্র, কারণ শুভ্রের মাধ্যমে আমরা ওয়ান নাইট গ্যাংকে সামনে এনেছি। সিয়ামকে মারার পর শুভ্র এটাই করেছে। পুলিশে জেনে গিয়েছে সিয়ামকে খুন করেছে শুভ্র। লাশের পাশে ওয়ান নাইট গ্যাং লেখা, তার মানে হাবিব আর শামিন মরলে শুভ্রকেই সন্দেহ করবে পুলিশ। পুলিশ শুভ্রকে খুঁজবে। আর তখনই আরেকটা মাইন্ড গেম খেলতে হবে। সেটা হলো ওই অচেনা চিঠিদাতার আগেই আমাদেরকে আবার সবাইকে চিঠি দিতে হবে। তবে এবার চিঠির নিচে ওয়ান নাইট গ্যাংয়ের নাম লেখা থাকবে। ধরবে সবাই শুভ্রকে। শুভ্রকে মারতে আকাশ যাবে, নয়তো নিলয়। শুভ্র হয় তাদেরকে মারবে, নয়তো সে মরবে। এই আন্ডারওয়ার্ল্ডে একটাই গ্যাং থাকবে, একজনই গ্যাংস্টার থাকবে, আর সেটা হলো আমি। আর আমার তৈরি গ্যাং ওয়ান নাইট। তারপর হবে আসল গেমস। জিসান থামলো। এতক্ষণে তার সিগারেট খাওয়া শেষ হয়ে গেছে। রাজ এক দৃষ্টিতে তাকিয়ে জিসানের কথা শুনছে। রাজ চাইলেও জিসানকে কিছু করতে পারবে না, কারণ রাজকে জিসান সবকিছু পাওয়ার দিয়েছে। রাজ এটাই চেয়েছিল। শুধু সমস্যা হলো নিলয়। ক্লাব ফুটবলে যেমন রিয়াল মাদ্রিদের একটাই সমস্যা, আতঙ্কের নাম ছিল মেসি, ঠিক এখানেই একই রকম। ওরা নিজেদের মতো সবকিছু ছাড়িয়ে গেছে, কিন্তু ওদের একটাই বাধা, সেটা হলো নিলয়। জিসান হাসতে থাকে। জিসান বলে, গেমসটা তো সবে শুরু। নিলয় জানেও না সে কিভাবে মরতে চলেছে। নিলয় মরার পর সবার আগে আধিপত্য দেখাতে আসবে শুভ্র। সে জানে তাকে সরানোর জন্য এই প্ল্যান। শুভ্রের ভেতরে হিংস্রতা দেখেছি। আমাদের একটাই হাতির দরকার ছিল, সেটার নাম হলো শুভ্র। তুমি ভালো কাজ করেছো রাজ। তুমি নিলয়ের জায়গা পেতে চাও তো পেয়ে যাবে। আমি কথা দিচ্ছি, নিলয় মরলে আমি তোমাকে নিলয়ের জায়গাতে বসিয়ে দেব। পুরো আন্ডারওয়ার্ল্ড শাসন করবে তুমি। আমার এসব চাই না, এসব তোমাকে দেব। তাহলে কি চান আপনি? আমরা তো সবাই নিলয়ের জায়গাটা পেতে চাই। আমি ডেভিড হতে চাই রাজ। তার মানে আপনি কি ডেভিডকে সরানোর প্ল্যানও করে ফেলেছেন? জিসান হাসে। হাসতে হাসতে সে ছাদ থেকে নামতে শুরু করে। রাজ এক দৃষ্টিতে জিসানের দিকে তাকিয়ে আছে। রাজের মাথাটা যেন চক্কর দিচ্ছে। এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে রাজ কেন জিসানকে মারতে পারবে না। কারণ জিসানের আন্ডারওয়ার্ল্ড চায় না, সে চায় আরো বড় কিছু। রাজ গ্যাংস্টার কিং হতে সব হারিয়েছে, সেটা পেলে ওর কিছুই চায় না। আর জিসান ডেভিডের জায়গা পেতে সব করেছে। তাছাড়া জিসানের ভাবনা এদের সবার থেকে অনেক আগে। জিসানকে একমাত্র বিট করতে পারে নিলয়, সেটা জিসান ভালো করেই জানে। তাই নিলয়কে মারতেই একটু একটু করে এগিয়ে যাচ্ছে সে। জিসানের মতো ডেঞ্জারাস পশু এই আন্ডারওয়ার্ল্ডে নেই, তাকে কেউ চেনে না, অথচ তার গ্যাংয়ের লোকেরা সবসময় ঘুরে বেড়ায়। জিসান জানে তাকে এখন কি করতে হবে। আর রাজও বেরিয়ে যায় হাবিব আর শামীমকে মারতে। সামনে একটা বিরাট কিছু ঘটতে চলেছে, যেটা নিলয়ের কল্পনারও বাইরে, আবার জিসানেরও কল্পনার বাইরে। সবাই সবার জায়গা থেকে মাইন্ড গেম খেলতে ব্যস্ত। কিন্তু এদের মধ্যে ভয়ঙ্কর কে? নেহা অফিস শেষ করে বাড়িতে এসেছে। নিলয় এসে বসে আছে। নিলয়ের পাশে ইভানা বসা। দুজনে একসাথে বসে ল্যাপটপে কে ড্রামা দেখছে। নেহা ল্যাপটপের দিকে তাকায়।
ওটা তারই ল্যাপটপ। নেহার মেজাজ অনেক খারাপ হয়। এই ইভানা কেন নিলয়ের সাথে সাথে থাকবে? নেহা না পারছে কিছু বলতে, আবার না পারছে সহ্য করতে। কিন্তু কেন সে সহ্য করতে পারছে না? নেহার সামনে এসে দাঁড়ায়। নেহাকে দেখেও ওরা না দেখার ভান করে নিলয় বলে, এই ড্রামাতে দেখবা এই মেয়েটা হলো সাউথ কোরিয়ার আর নায়কটা হলো নর্থ কোরিয়ার একজন সেনা সদস্য। ড্রামাটার নাম হলো ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ। সাউথ কোরিয়ার মেয়েটা ভুলে নর্থ কোরিয়া চলে আসে। জোস লাগে ড্রামাটা। সেটা দেখতে সুন্দর অনেক। এই যে নিলয়, জলদি রুমে আসো তো। হ্যাঁ, আমার মেয়েটার চুলগুলো ভালো লাগে, হাসিটাও সুন্দর। দুজনকে বেশ মানিয়েছে। নিলয়, আমি কিন্তু ডাকছি তোমাকে। ও নেহা, তুমি কখন এলে? আসো জয়েন হও, ড্রামা দেখি। রুমে আসো এক্ষুনি। নিলয়, থাকেন না আরেকটু? আচ্ছা, আবার অন্যদিন। তুমি আজকে যাও, আবার আসবে। আচ্ছা ঠিক আছে। নেহা তুমি যাও, আমি ইভানাকে বাইরে এগিয়ে দিয়ে আসি। নেহার আগে গজগজ করে উঠল। তারপর ল্যাপটপটা মুখের ওপরে বন্ধ করে হাতে নিয়ে চলে যায় নিজের ঘরে। বিছানার ওপরে ছুঁড়ে মারে সেটা। রুমের ভেতর পায়চারি করছে নেহা। নেহার একদমই সহ্য হচ্ছে না এসব। নিলয়ের সাথে ইভানাকে নেহা যেন আর নিতে পারছে না। কিন্তু নেহার সমস্যাটা কি? নেহা নিজেই তো নিলয়কে মারতে চায়, তাহলে ও যার সাথে যা ইচ্ছে করবে, তাতে নেহার কি? নিলয় রুমে আসলো। নেহাকে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে নিলয়ের মুখে হাসি। নিলয় বলে, কি ব্যাপার, তুমি এখনো ফ্রেশ হওনি? আজকে থানা থেকে বেরিয়ে তোমাকে দেখলাম না কেন? ওই পিচ্চি ছেলেটা খোঁজ করছিল। ও, এমনিতেই যাইনি। আর কেন যাব? ওদিকে কাজ নেই তো আর। তাই তো। কেনই বা যাবে? যেখানে অন্য নারীতে সব পুরুষ এনজয় খুঁজে পায়, সেখানে ঘরের নারী কি আর শখের হয়? এক্সকিউজ মি, বুঝি নাই কথাটা। কিছু না, বাদ দাও। নিলয় বিছানায় বসলো। তারপর বিছানায় হাত ছড়িয়ে শুয়ে সিলিংয়ের দিকে কিছু সময় তাকিয়ে থাকে, আবার উঠে বসলো। নেহাকে বলে, তোমার জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? তুমি কি মা হতে চলেছো নাকি? চেয়েছিলাম বাবা হতে, কিন্তু সেই সৌভাগ্য কি আর আছে? বউ তো নেই। তো আমি কে? নিলয় মুচকি হাসলো। নিলয়ের হাসিতে রহস্যের গন্ধ পায় নেহা। নেহা চুপচাপ জানালার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। নিলয় নেহার দিকে তাকিয়ে বলে, উকিলের সাথে কথা বলেছি, তোমার আমাকে আর বেশি দিন সহ্য করতে হবে না। আমাদের ডিভোর্সের ব্যাপারে কথা হয়েছে। আর তোমার জীবন থেকে, তোমার বাড়ি থেকে, তোমার অস্তিত্বের গভীর থেকে একদম হারিয়ে যাব। আমি জানি আমাকে খুঁজবে না, তবে আমাকে অ্যারেস্টও করতে পারবে না, কারণ আমার ছোট ভাইয়ের মতো যারা আছে ওদের মধ্যে একজন মারা গেছে। তাই আমি কবে কখন মরে যেতে পারি সেটার গ্যারান্টি নেই। কারো পিস্তলের গরম সীসা আমার বুক ভেদ করে চলে যাবে। আমি চাই না তোমাকে কেউ বলুক কোনো মাস্তানের বউ তুমি। তাই তুমি না চাইলেও আমি চাই এখন তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য। নিলয়ের কথাগুলো নেহা শুনে সে শূন্য হয়ে পড়ে। কি বলবে খুঁজে পায় না নেহা। কেমন যেন নেহার ভীষণ কষ্ট হতে থাকে। এই কষ্টের মানে কি? নেহা কিছুতেই সেই কষ্টগুলো প্রকাশ করতে পারছে না। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। নিলয় নেহার কাছে আসে। নেহার গালে আঙুল দিয়ে একটু বুলিয়ে নেহাকে জড়িয়ে ধরে। তারপর ফিসফিস করে নিলয় বলে, আমি কখনো মার আদর পাইনি। আমি যখন বুঝতে শিখেছি তখন একজনকে মা ডেকেছি, তবে জানতে পারি সে আমার মা না, সে পালিত মা। আমার মতো বেজর মাকে কেউ ভালোবাসে না। আর তোমার ভালোবাসা তো আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো। আমারও কষ্ট হয়, আমারও ভালোবাসতে ইচ্ছে করে। আমি চাই কেউ আমাকে কেয়ার করুক, অনেক বেশি ভালোবাসুক। মা বাসত, কিন্তু সেটা এখন অতীত। আমি এক্সপেকটেশন রাখি না। আমি তোমার গুলিতে নয়, শত্রুর গুলিতে মরতে চাই। তুমি জিতে গেলে নেহা, আর আজই তোমাকে শেষ স্পর্শ করা। নিলয় এগিয়ে আসে, নেহার গালে হাত রেখে তারপর মুচকি হাসে। নেহার দিকে বেশ কিছু সময় নিলয় তাকিয়ে থাকে, আর কিছু না বলে চলে যায় রুম থেকে। নেহা নিলয়ের কথা শুনে একদম চুপ হয়ে যায়। হঠাৎ নিলয় কেন এমন সিদ্ধান্ত নিল? নেহা বিছানায় বসে কাঁদছে। দরজার কাছে আদনান সাহেব এসে দাঁড়ালো। নেহার দিকে তাকাতেই দেখতে পায় আদনান সাহেব নেহা কাঁদছে। তিনি ভেতরে আসলেন, নেহার পাশে বসলো। আদনান সাহেব বলে, কি হয়েছে মা, কাঁদছিস কেন? নিলয় কি তোকে কষ্ট দিয়েছে? শোন মা, নিলয় অনেক ভালো একটা ছেলে। নিলয় এমনিতে মাস্তান, কিন্তু সে আসলে ডেভিল নয়, সে ভালো মানুষ। তোদের কাছে সে হয়তো আইন নিজের হাতে তুলে নেয়, কিন্তু এই সমাজে নিলয়ের মতো মানুষের দরকার আছে।
নিলয় এমন না যে খারাপ মানুষের মতো ভালো মুখোশ করে থাকবে। নিলয় যা করে সবার ভালোর জন্যই করে। তাকে বোঝার চেষ্টা কখনো করিসনি, তবে আমাকে মাফ করে দিস, তোর পক্ষে আমি ছিলাম না বলে। নেহা আদনান সাহেবকে জড়িয়ে ধরে। নেহা কাঁদছে। আদনান সাহেব নেহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নেহা কাঁদতে কাঁদতে বলে, বাবা, নিলয় আমাকে ভালোবাসে না, সে কখনো আমাকে ভালোবাসেনি। কেন মনে হচ্ছে এমন? সে আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। তাকে আটকাও বাবা, আমি নিলয়কে পাশে চাই। কিন্তু তুই তো। বাবা প্লিজ। আদনান সাহেব নেহার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আচ্ছা চিন্তা করিস না, দেখি কি করা যায়। জিসান দরজায় দাঁড়িয়ে ওর বাবা বোনের কথাগুলো শুনছিল। জিসান ফোন বের করে রাজকে কল করে। রাজ ফোনটা রিসিভ করে। রাজ, নিলয়ের দুর্বলতা খুঁজে বের করো। ভেবেছিলাম নেহাকে নিলয়ের সাথে বিয়ে দিতে পারলে আমি ওর দুর্বলতাকে খুঁজে পাবো, কিন্তু সেটা ভুল। নিলয় নিজেই নেহাকে ডিভোর্স দিয়ে যাচ্ছে। এই নিলয়ের উপরে লোক লাগাও, সে কিছু একটা করতে যাচ্ছে। আচ্ছা ভাই, আমি হাবিব আর সামিনকে ডেকেছি, ওরা আসবে, আমি ওদেরকে মারবো। ঠিক আছে, রাখো। জিসান ফোন কেটে দেয়। নিজের রুমে দরজা আটকে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ালো। পায়চারি করতে করতে ডেভিডের কথা ভাবছে। জিসানের প্ল্যান নিলয় নয়, নিলয়েরও জিসানের প্ল্যানে জাস্ট একটা টক্কর কাট মাত্র। জিসান পুরো পৃথিবীর আন্ডারওয়ার্ল্ড নিজের নিয়ন্ত্রণে নিতে চায়, আর এটাকে লিড করে ডেভিড। জিসান ডেভিডকেই মারার প্ল্যান করে এসেছে এতদিন। এই জন্য জিসান ডেভিডের পা চাটা কুত্তার মতো আচরণ করছে। ডেভিড যা বলছে সেটাই করছে, কিন্তু জিসান হলো সবচাইতে ধূর্ত আর হিংস্র পশুর মতো। সে সুযোগে অপেক্ষাতে আছে। জিসান সবার দুর্বলতা জানে, যেটা জিসানের খুব কাজে লাগবে। জিসান তার গ্যাংয়ের ছেলেকে কল দেয়, সব কিছু বুঝিয়ে দেয় কোনো সময় কি করতে হবে। ওরা সেভাবেই রেডি হয়ে থাকে। রাজ একটা পরিত্যক্ত বিল্ডিংয়ের ছাদে বসে আছে। হাবিব আর শামীম আসলো সেখানে, একটা টেবিলে চেয়ার রাখা। ওরা দুজন সেখানে এসে বসলো। রাজ বসে আছে, রাজ সিগারেট জ্বালায়। হাবিব বলে, রাজ, আকাশ ভাই কোথায়? চলে আসবে, অপেক্ষা করুন। নিলয়কে কবে মারবে তুমি? নিলয় তো মরবেই। নিলয়কে মারার জন্য তো আপনাদের এখানে ডেকেছি। প্ল্যান কি? প্ল্যান খুবই সহজ। একটা বড় জিনিস পেতে গেলে প্রথমে ছোট জিনিসকে ছাড়তে হয় বা হারাতে হয়, তবে তো বড় জিনিস পাওয়া যায়। হ্যাঁ সেটা তো জানি, কিন্তু আমরা কি হারাতে যাচ্ছি? অবশ্যই, কারণ এটা চাল ফেললেই ধরা পড়বে না, একটু অপেক্ষা করে তবেই পাওয়া যাবে। তাহলে আর দেরি কেন, কাজে লেগে পড়ো। জি, যেমনটা আপনারা চান। রাজ উঠে দাঁড়ালো, কোমর থেকে পিস্তল বের করে হাতের মধ্যে আনলো। রাজ মুচকি হাসতে থাকে, তারপর শামিনের দিকে তাক করে। কোনো রকম সময় না নিয়ে ঠাস করে গুলি চালিয়ে দেয়। কথা থেকে এক ঝাঁক কবুতর উড়ে গেল গুলির শব্দে। হাবিব উঠে দাঁড়ায়, রাজের দিকে তাকিয়ে থাকে। ভয়ে হাবিব চোখের পলক না ফেলেই তাকিয়ে থাকে রাজের দিকে। রাজ হাসতে থাকে, হাসতে হাসতে বলে, গ্যাংস্টার কিং হতে হলে কিছু কাছের মানুষদেরকেও নিজ দায়িত্বে মারতে হয়, যেমন আমার পরিবার, তেমনি তোরাও। গুড বাই মন্ত্রী সাহেব। রাজ, তুই কি করছিস? শালা পোলা কুত্তা, তুই আমাকে মারবি? আমি বাক্কা। ঠাস ঠাস করে আরো দুটো গুলি চলে। হাবিব গুলি খেয়ে পড়ে যায় ছাদে। রাজ দ্রুত ওয়ান নাইট গ্যাং নাম লিখে চলে আসে। সাব্বির আর রাকেশ কল দেয় নেহাকে। ম্যাম, আমরা রাজের পিছু নিয়েছিলাম। শহরের ভিতর যে কনস্ট্রাকশনের কাজ চলছিল, তারপর সেটা বন্ধ হয়। সেখানে এসেছিল রাত, কিন্তু আর খুঁজে পাইনি। খুঁজে দেখো সব জায়গাতে, সে ওখানেই আছে, জলদি খোঁজো। ম্যাম, দুটো গলি শব্দ শোনা যায়, মনে হচ্ছে এখানে থাকা সবচাইতে উঁচু বিল্ডিং এর দিকের থেকে এসেছে। জলদি যাও সেখানে, রাজ বিরাট কিছু করতে যাচ্ছে। ইয়েস ম্যাম। ম্যাম, রাজের গায়ে দেখতে পেয়েছি। সাব্বির সামনে রাজ, গাড়িতে উঠবে, জলদি চলো, ফাস্ট। রাকেশ আর সাব্বির ফোন রেখে সেদিকে দৌড়াতে থাকে। রাজ গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। সাব্বির আর রাকেশ এসে কিছুই করতে পারে না। ওরা দুজন উঁচু বিল্ডিংয়ের সব কিছু দেখতে থাকে। অনেকটা সময় পার করে ওরা দুজন সেই বিল্ডিংয়ের ছাদে চলে আসে। দেখতে পায় দুটো লাশ পড়ে আছে। কাছে যেতেই দেখে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আর একজন শিক্ষামন্ত্রীর লাশ। রাকেশ লাশগুলোর কাছে যেতেই দেখলো লাশের পাশে লেখা ওয়ান নাইট গ্যাং। সাব্বির সব কিছু ছবি তুলে নিল। রাকেশ রাজ তাহলে কিলার শুভ্রের হয়ে কাজ করে।
নেহা ম্যামের টেবিলে সিয়ামের যে লাশের ছবি ছিল সেই লাশের পাশে দেখেছিলাম এই ওয়াইন নাইট লেখা। নেহা ম্যাম শিওর ছিল যে এটা শুভ্রর কাজ। তার মানে রাজ, শুভ্র এরা হলো ওয়ান নাইট গ্যাংয়ের লোক, আর শুভ্র হলো সেই গ্যাংয়ের লিডার। তার মানে রাজের পিছনে নয়, বরং আমাদেরকে শুভ্রকে ধরতে হবে। ঠিক বলছো, আমাদের চোখে ধুলো দিতেই রাজ নিজেকে, ঠিক বলছো, আমাদের চোখে ধুলো দিতে রাজ নিজেকে লিডার বানিয়েছে, কিন্তু আসলেই শুভ্র হলো আসল লিডার। ওরা সবকিছু ছবি তুলে নিয়ে পুলিশ ফোর্সদের কল করে, লাশ পোস্টমর্টমে পাঠায়। তারপর নেহাকে সবকিছু জানায় ওরা। নেহা থানায় বসে সব খবর পেয়েছে। হঠাৎ নেহার ফোনে কল আসে, আননোন নাম্বার। নেহা ফোন রিসিভ করে। হ্যালো নেহা। জি, কে বলছেন? পিএম আকাশ বলছি, দেখা করো আমার সাথে। স্যার আপনি? জি স্যার, বলুন কোথায় আসতে হবে? ঠিকানা পাঠিয়ে দেব। তুমি একজন মস্তানকে সাহায্য করেছো নেহা, তোমার আমার সাথে দেখা করা উচিত। আকাশ ফোন কেটে দেয়। ড্রিঙ্কস হাতে নিয়ে সে পায়চারি করছে। কি করবে আকাশ বুঝতে পারছে না। হাবিব আর শামিমকে পাচ্ছে না সে, রাজকেও পাওয়া যাচ্ছে না। সবাই যেন হঠাৎ করেই আকাশের থেকে দূরে চলে গেছে বা দূরে থাকছে। আকাশ বুঝতে পারছে না কি হতে যাচ্ছে সামনে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।